আর এই যে মেহের আলী ভাই, এই ঘটনাটি সরাসরি উনি নিজেই দেখেছেন, অধিকাংশটাই আর কি। আর পরবর্তীতে কিছু ঘটনা যেটা অন্য লোকদের কাছ থেকে উনি শুনেছিলেন। এই ঘটনাটি ঘটেছিল একটি 15 বছরের মেয়ের লাশের সাথে। এবার আসি মূল ঘটনায়। সময়টা 1996 সালের দিকে। সেদিন সারাদিন বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যার সময়ও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই মেহের আলী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন। সারাদিন বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন, আবহাওয়া খুবই খারাপ। এমন সময় তার কাছে দুজন 25 থেকে 30 বছর মানে এরকম বয়স আর কি, দুটি ছেলে আসে। তারা মেহের আলীকে জানায় যে আজিমপুর থেকে একটা লাশ খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে নিয়ে যেতে হবে। তো এই মেহের আলীর বাড়িও তালা উপজেলার জালালপুর ইউনিয়নে, তো পাশাপাশি ইউনিয়নে হওয়ায় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন মেহের আলী যে লাশ নিয়ে যাব, সাথে বাড়ি থেকে একটু ঘুরে আসব। তো অন্যান্য সময় যে ধরনের টাকা পয়সা উনি হাঁকেন অ্যাম্বুলেন্স ভাড়া, তো উনি তার তুলনায় বেশ কম টাকাই রাজি হয়ে যান। আর মেহের আলী ওই যে দুইজন লোক, এরা দুই ভাই ছিল, দুই ভাইয়ের সাথে লাশ নিয়ে যাওয়ার জন্য রাজি হন। সে সারাদিন বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন চলাচল কমই ছিল। তো দুই ভাইকে সাথে নিয়ে আজিমপুর এলাকার বেশ নিরিবিলি একটা জায়গায় একটা বাড়ির কাছে গিয়ে থামেন। এর মধ্যে দুই ভাইয়ের সাথে কথা বলে মেহের আলী বুঝতে পান এরা দুজন আপন ভাই এবং যিনি মারা গিয়েছেন সেই মেয়েটি তাদের একমাত্র ছোট বোন। তো ওনাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশে বাড়িঘর খুবই কম এবং যেই বাড়িতে লাশ রাখা হয়েছে ওই বাড়িটাও বেশ নিরিবিলি। অ্যাম্বুলেন্স ওই বাড়ির সামনে গেলে দুই ভাই নেমে বাড়ির মধ্যে চলে যান। তো মেহের আলী দেখেন যে এই বাড়িতে তেমন কোনো লোকজনই নেই। একটা বাড়িতে কেউ মারা গেলে ওখানে তো বেশ কিছু লোক থাকার কথা, তাই না? কিন্তু মনে হচ্ছে সব মিলিয়ে 4-5 জন হবে। তো মেহের আলী বেশ অবাকই হন। তারপরও ঢাকা শহরে একজন আর একজনের সাথে তো ওইভাবে মিলেমিশে থাকে না গ্রামের মতো, এই জন্য হয়তো বা লোকজন নাই। তো এই সমস্ত চিন্তা করে উনি বিষয়টা তেমন জোরালোভাবে আর নেন না। এর মধ্যে ওই দুই ভাই অ্যাম্বুলেন্সকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বলেন। তো মেহের আলী যতটুকু সম্ভব অ্যাম্বুলেন্স বাড়ির ভেতরে নিয়ে যান এবং ওই দুই ভাই এবং দুইজন মহিলা এবং তার সাথে একজন মাঝবয়সী পুরুষ এসে লাশটি গাড়িতে তুলে দেন। এরপর ওই দুই ভাই গাড়ি চালানোর জন্য মেহের আলী ভাইকে বলেন। তো মেহের আলী ভাই যখন লাশ নিয়ে বাসা থেকে বের হন তখন রাত প্রায় 10টা বেজে গেছে আনুমানিক। তো মেহের আলী গাড়ি চালাচ্ছেন এবং অ্যাম্বুলেন্সের ভেতর দুই ভাই লাশের সাথে বসে আছে। দুই ভাই নির্বিকার হয়ে বসে আছে, কারোর সাথে তেমন কেউ আসলে কথা বলছে না, সবারই মন খারাপ। ঢাকার রাস্তা পার হয়ে যখন সাভার এলাকায় অ্যাম্বুলেন্সটি ঢুকেছে তখন আবার বৃষ্টি শুরু হয়। তখন রাস্তায় গাড়ি ঘোড়া মানুষ নেই বললেই চলে। তো এভাবে গাড়িটা নবীনগর পর্যন্ত যাওয়ার পর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অ্যাম্বুলেন্স যখন নবীনগর পার হয়ে মাঠের মধ্যে যেতে থাকে তখন মেহের আলী খেয়াল করে যে রাস্তার এক পাশে বিশাল এক কুকুরের লাইন। পিঁপড়া যেভাবে দলবদ্ধভাবে সিরিয়ালি হেঁটে চলে যায়, এই কুকুরের লাইনটা ঠিক সেভাবেই হেঁটে যাচ্ছে। এই কুকুরগুলোর সাইজ সাধারণ কুকুর থেকে 4-5 গুণ বড় হবে। প্রতিটি কুকুরের গলায় লোহার শেকল দিয়ে বাঁধা রয়েছে বা লোহার শেকলের একটা মালা রয়েছে। আর এই যে শেকলগুলো একটার সাথে আর একটা কানেক্টেড, মানে একটি কুকুরের সাথে আরেকটি কুকুর এই শেকল দিয়ে বাঁধা। তো মেহের আলী অ্যাম্বুলেন্সের আলোতে সামনে এগুলো দেখতে পেয়ে উনি গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দেন। যখনই এই কুকুরগুলো সোজাসুজি অ্যাম্বুলেন্সের কাছে চলে এসেছে তখন লাশের সাথে থাকা দুই ভাই যে যতটুকু জানে দোয়া দুরুদ পড়া শুরু করে। প্রায় 150 থেকে 200টি কুকুর নীরবে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, রাস্তা ক্রস করে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে। অ্যাম্বুলেন্স তো দাঁড়িয়ে যায় ওই সময়। যখন কুকুরগুলো সব পার হয়ে গেল এবং কুকুরের শেষ মাথায় একটা লম্বা ব্যক্তি কালো কাপড় পরে এই কুকুরের শিকলটা ধরে রেখেছে। ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, তবে অস্বাভাবিক রকমের লম্বা। এরপর অ্যাম্বুলেন্স আবার চলা শুরু করে এবং তাদের অতিক্রম করে চলেও যায়। এরপর কুকুরগুলো এবং ওই ব্যক্তিকে আর দেখা যায় না। মেহের আলী প্রথমে বুঝতে পারে নাই যে আসলে ব্যাপারটা কি। অবশ্য কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে এটা হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা হতে পারে। কিন্তু যখনই এই 10 ফুটের উপরের লম্বা লোকটিকে দেখেছে তখন সে শিওর হয়েছে এটা স্বাভাবিক কোনো লোক না। আর এতগুলো কুকুর, প্রত্যেকটার গলার শেকলগুলো একই সুতোয় গাঁথা, আর পেছনে একটা লোক সে শেকল ধরে রেখেছে। এত বড় সাইজের কুকুর, আর কুকুরগুলো তো এইভাবে সুশৃঙ্খলভাবে
চলার কথা না, একটু এলোমেলো তো হবেই, কিন্তু কুকুরগুলো খুব সুশৃঙ্খলভাবে চলে গেল। এসব বিষয়গুলো পরে উনি বুঝতে পারলেন। তো যাই হোক, উনিও দোয়া দরুদ পড়া শুরু করলেন এবং গাড়ি আরেকটু জোরে চালানো শুরু করলেন। এর কিছু সময় পর দেখেন যে ওই কুকুরগুলো পুরো রাস্তা জুড়ে দৌড়াচ্ছে এবং মুখ দিয়ে অদ্ভুত রকমের শব্দ করছে এবং মনে হচ্ছে তারা বিশ্রী কোনো ভাষায় কথা বলার চেষ্টা করছে। এই 150 থেকে 200 কুকুর অ্যাম্বুলেন্সের গতির সমান তালে দৌড়ে চলেছে। তাদের চোখ লাল এবং খুবই রাগান্বিত, যেন অ্যাম্বুলেন্স ভেঙে চুরে ফেলে দিবে একদম। লুকিং গ্লাসে কিন্তু মেহের আলী ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন সেগুলো। তো মেহের আলী অ্যাম্বুলেন্স তো চালান, এমন অস্বাভাবিক ঘটনার সাক্ষী তার পেশাগত জীবনে টুকটাক হয়েছে, কিন্তু এই রকম ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি এই প্রথম উনি হলেন। তবে উনি একজন হুজুরের কথা মেনে চলতেন। ওই হুজুর ওনাকে বলেছিলেন যে যদি কখনো কোনো লাশ নিয়ে যাওয়ার সময় খারাপ কিছুর পাল্লায় পড়ো এবং যদি বুঝতে পারো লাশের কারণে ওই খারাপ জিনিসটা গাড়ির পিছু নিয়েছে, তাহলে গাড়িতে যদি কোনো ব্যক্তি থাকে সেজন্য লাশের কোনো একটা অংশের সাথে নিজের শরীরকে স্পর্শ করে। তো এই কথাটি মেহের আলীর যখন মনে পড়ে, তখন মেহের আলী ওই 2 ভাইকে বলে যে তারা যেন তাদের বোনের এই লাশের 2 হাত ধরে রাখে। ড্রাইভারের কথা মতো তারাও সেটি করেন। এর মধ্যে কুকুরগুলো 2 পাশে সরে যেতে থাকে এবং সেই 10 ফুট লম্বা মানুষরূপী পিশাচটা গাড়ির পেছনে এসে গাড়িকে আঘাত করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো একটা কারণে গাড়িতে সে আঘাত করতে পারছে না। পেছনে থাকা 2 ভাই কিন্তু এটা দেখতে পাচ্ছে। তারা দোয়া দরুদ পড়ছে জোরে জোরে। এদিকে মেহের আলী যত দ্রুত সম্ভব গাড়ি চালানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে মনে হচ্ছে গাড়িটা ওইভাবে আগাচ্ছেই না। এতক্ষণ এই যে ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে কিন্তু কোনো গাড়ি সামনে দিয়ে আসেও নাই, আবার পেছন থেকে কোনো গাড়ি অ্যাম্বুলেন্সকে ওভারটেকও করে নাই। যাই হোক, এমন সময় সামনের দিক থেকে একটা আলো দেখতে পায় মেহের আলী। তো মেহের আলী বুঝতে পারে এটা সম্ভবত ট্রাকের আলো। উনি এই আলো দেখার পর পেছনে খেয়াল করেন, দেখেন যে না, পেছনে কিছু নাই। তখন মেহের আলী এবং ওই 2 ভাই একটু স্বস্তি পান। মেহের আলী ওই 2 ভাইকে বলেন যে লাশের গাড়িতে এমন কিছু ঘটনা ঘটতেই পারে। একটা পর্যায়ে ট্রাকটা অ্যাম্বুলেন্সকে পার করে চলে যায়। এর কিছু পরে যখনই অ্যাম্বুলেন্স আবার মাঠের মধ্যে এসেছে, মানে রাস্তার 2 পাশে মাঠ, তখন তারা দেখেন শত শত কাক গাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। কিন্তু কাকের আওয়াজ এটা শুনেই বুঝতে পারেন গাড়িতে থাকা ওই সেই 2 ভাই এবং মেহের আলী যে বিপদ কিন্তু তাদের পিছু ছাড়ে নাই। এই আওয়াজটা হচ্ছে সেই বিশ্রী ভাষায় কোনো কিছু একটা বলার মতো। এটা ঠিক কাক ডাকলে যেরকম আওয়াজ হয় না, ওরকম না। এই আওয়াজটা ওই কুকুরের গলা থেকেও কিন্তু আসছিল। যেহেতু সারাদিন এবং সন্ধ্যার পরও বৃষ্টি ছিল, এখন বৃষ্টি না পড়লেও ড্রাইভার চাইলেও কিন্তু খুব বেশি জোরে গাড়ি চালাতে পারছে না, কারণ রাস্তা তো পিচ্ছিল হয়ে আছে। তো মেহের আলী 2 ভাইকে বলেন আপনারা ভয় পাবেন না, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এই কাকগুলো এমনভাবে 3 দিকে ঘিরে রেখেছে বাইরের কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই কাকগুলো গাড়ির সামনের আলোয় আসতে পারছে না। এভাবে বেশ কিছু সময় কাকগুলো উড়ে মাঠের জঙ্গলের দিকে একসাথে চলে যায়, মানে উড়ে উড়ে চলে যায় আর কি। এর মিনিট 5 পরেই একটা জায়গায় কাঠের দোকান দেখতে পান তারা। এটা যে বাজারের মধ্যে নয়, এটা গ্রাম থেকে একটা পুকুরের পাশে কাঠ দিয়ে তৈরি একটা দোকান। এটা বাজারের আশেপাশে কোনো দোকান না। তো এই অ্যাম্বুলেন্স গিয়ে দোকানের সামনে গিয়ে দাঁড় করানো হয় বা দাঁড়ায়। তো মেহের আলী এবং ওই 2 ভাই নেমে আসেন। মেহের আলী দোকানে গিয়ে সিগারেট কেনেন এবং বিস্কুট এবং চা খান। তো ওই 2 ভাইও গাড়ি থেকে নেমে ওই দোকানে বসেন। তো মেহের আলী কিছু খাওয়ার অনুরোধ করলেও ওই 2 ভাই কিছুই খায় না। মেহের আলী ওই দোকানদারকে জিজ্ঞেস করেন যে আপনার দোকান এত রাত্রে খোলা রাখার কারণ কি? তখন দোকানদার বলেন যে তার মূল কাজ হচ্ছে এই পুকুরটা পাহারা দেয়া। পাশে একটা পুকুর ছিল, আর পাশাপাশি কিছু আয়ের জন্য রাতে এই দোকান চালায়। রাতে অনেক ট্রাকের ড্রাইভাররা এখানে ট্রাক থামায়, তারপরে অনেক গাড়ি এখানে দাঁড়ায়, চাটা খায়, কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়। ভালোই কেনা বেচা হয় আর কি, বা বেচা কেনা হয়। আর শুধু যে চা বিক্রি করেন তা না, গরম দুধও বিক্রি করেন। কারণ হচ্ছে ওই সময় যারা গাড়ি নিয়ে যান, অনেক সময় এনার্জি লেভেলটা কমে যায়, ঘুম আসে, অনেকে চা খায় না, তখন ওই গরম দুধটা খায়। এই জন্য গরম দুধটা উনি বিক্রি করেন। তো মেহের আলী গরম দুধও ওই সময় খেয়েছিলেন। তো আবহাওয়া তো ওই রাত্রে খারাপ ছিল, এই জন্য গাড়ি ঘোড়ার পরিমাণ রাস্তায় কম। তো দোকানদার এটাও বলছিলেন আর কি। দোকানদারের সাথে মেহের আলী আলাপ করছে। এর মধ্যে 2 ভাইয়ের এক ভাই অ্যাম্বুলেন্সের কাছে যায় এবং গিয়ে চিৎকার করে ওঠে।
তার চিৎকার শুনে অন্য ভাই মেহের আলী এবং দোকানদার এক দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে যায়। তারা ওখানে কি আশ্চর্য হয়ে যায়, অ্যাম্বুলেন্সে লাশ নাই। দুই ভাই পাগলের মতো লাশ আশেপাশে খুঁজতে থাকে, সাথে অ্যাম্বুলেন্সের চালকও খুঁজতে থাকে। এক পর্যায়ে এই দুই ভাইয়ের মধ্যে যে ছোট, ও পুকুরের কাছে গিয়ে চিৎকার করে ওঠে, পুকুরে লাফ মারে সে। এটা দেখে ড্রাইভার সহ অন্য সবাইও, ওই দোকানদারও পুকুরের কাছে যায়, গিয়ে দেখে লাশ পুকুরের মাঝখানে পানি থেকে একটু উপরে রয়েছে, মানে মাঝখানে দেখা যাচ্ছে, কিন্তু লাশ পানিতে কিন্তু স্পর্শ করছে না, মানে পানি থেকে একটু উপরে। আর ওই ভাই পানিতে লাফ দিয়ে লাশের কাছে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে বড় ভাইটাও পুকুরে লাফ দেয়। দুই ভাই যখনই লাশের কাছাকাছি যাবে, সেই মুহূর্তে লাশ পুকুরের আর এক পাশে সাঁ করে চলে যায়। আবার দুই ভাই সেখানে যায়, ঠিক আগের মতো লাশ একাই পুকুরের আর এক পাশে আবার চলে যায়। এই দৃশ্য দেখে ওই দোকানদার ড্রাইভারকে জিজ্ঞেস করেন এটার কারণ কি। তখন ড্রাইভার লাশ নিয়ে আসার পথে যা যা ঘটেছে সব ঘটনা দোকানদারকে খুলে বলেন। এটা শুনে দোকানদার দুই ভাইকে তাড়াতাড়ি উঠে আসতে বলেন, যে ভাই তোমরা তাড়াতাড়ি উঠে আসো, লাশের পিছনে সময় দিও না, বিপদে পড়ে যাবা। কিন্তু দুই ভাই তো বোনের লাশ এভাবে রেখে উঠে আসতে চায় না। দোকানদার তাকে আশ্বস্ত করেন যে এই লাশে কিচ্ছু হবে না, কিন্তু এখন যদি আপনারা উঠে না আসেন আপনাদের ক্ষতি হবে। অনেক কিছু বোঝানোর পর দুই ভাই পুকুর থেকে উঠে আসে। এদিকে ওই দোকানদার কিছু শুকনো কাঠ এবং বাঁশ দিয়ে পুকুরের চারপাশে আগুন ধরিয়ে দেন। দুই ভাই উঠে আসার পর দোকানদার বলেন, আপনারা এখন ধৈর্য ধরে অপেক্ষা করেন, এখান দিয়ে মাঝরাতে একজন আলেম যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, পাশাপাশি মসজিদের ইমামতি করেন। উনি খুব ভালো মানুষ, উনি এই বিষয়গুলোর খুব ভালো সমাধান করতে পারেন, উনি আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে। তো দোকানদার এবং মেহের আলী দুই ভাইকে অনেক বুঝিয়ে অপেক্ষা করতে বলেন। আর এদিকে কি ওই লাশ কিন্তু পুকুরের এপাশ ওপাশ একা একাই ঘুরে বেড়াচ্ছে, মানে লাশটা যে হেঁটে যাচ্ছে তা না, কিন্তু পানির থেকে মনে হচ্ছে আধ হাত উঁচুতে ভেসে বেড়াচ্ছে আর কি, একবার এই পাশে যায় ওপাশে যায়, মানে মনে হচ্ছে বাতাসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এদিকে ওই দোকানদার পুকুরের আশেপাশে যত কাঠের চলা শুকনো বাঁশ ছিল একের পর এক আগুন ধরিয়েই যাচ্ছে। রাত 2টার দিকে হুজুর একটা বাইসাইকেল নিয়ে দোকানের এদিকে আসেন, তখন দোকানদার তাকে থামতে বলেন। সবাই মিলে রাতে ঘটে যাওয়া ঘটনাটি হুজুরকে বলেন এবং দুই ভাই খুব কান্না করতে থাকেন। তিনি তার বোনের লাশটি পুকুর থেকে তুলে আনার জন্য খুব অনুরোধ করেন, মানে বড় ভাই অনুরোধ করেন, ছোটো ভাই বলছিলেন আর কি। তো হুজুর রাতের সব কথা শোনেন, দুই ভাইকে বলেন আপনার বোন মারা গিয়েছে কিভাবে সেটাকে খুলে বলেন, আশা করি মিথ্যা বলবেন না। তখন বড় ভাই সব কথা খুলে বলেন। তিনি বলেন, আমার বোনের উপর ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছিল, আমার বোন সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই আত্মহত্যা করেছে। তো হুজুর বলেন পুরো ঘটনাটি খুলে বলতে। তখন বড় ভাই বলেন, ঘটনা শুরু আজ থেকে 3 বছর আগে। আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, আমার ছোটো বোন প্রতিদিন ভোরবেলা শাপলা ফুল তুলতে যেত। যেহেতু বিলটা বাড়ির খুব কাছেই আর ও ওখানেই বড় হয়েছে, তাই এসব বিলে ভোরে গিয়ে শাপলা ফুল তোলা, মাছ ধরা এগুলো স্বাভাবিক ছিল। এবং এই বিলের সাথে অনেকগুলো তাল গাছ, খেজুর গাছ এগুলো ছিল। তো একদিন আমার মা ছোটো বোনকে বলে, তুই সকাল সকাল ফুল তুলতে গেলে একটু তাল গাছের নিচে খুঁজে দেখবি যদি পাকা তাল পাওয়া যায়। তো এই কথা শুনে আমার বোন বলে, ঠিক আছে মা, আমি সকালে গিয়ে দেখব। তো আমার বোন সকাল মনে করে সেদিন গভীর রাত্রে বিলে চলে যায়। প্রথমে তাল গাছের নিচে গিয়ে তাল খুঁজতে থাকে, কিন্তু একটি তালও খুঁজে পায় না। এরপর ও বিলে নেমে ফুল তুলতে থাকে। এক পর্যায়ে তাল গাছ থেকে ধপাস করে একটা তাল পড়ার আওয়াজ সে শুনতে পায়। ও বিল থেকে উঠে ফুলগুলো বিলের ধারে রেখে তাল গাছের নিচে যায়, গিয়ে দেখে যে নিচে অসংখ্য তাল পড়ে রয়েছে, অথচ কিছুক্ষণ আগেও কিন্তু সে দেখেছে গাছের নিচে একটা তালও ছিল না। ও তালগুলো একটা একটা করে গুছিয়ে এক জায়গায় জড়ো করছে। হঠাৎ ও খেয়াল করে কালো পোশাক পরা একটা লম্বা মানুষ, সেও তাল গুছিয়ে তার মতো করে এক জায়গায় রাখছে। ওই লম্বা লোকটিকে দেখে আমার বোন বলে, আপনি কে? তখন ওপাশ থেকে ওই জিনিসটা বলে ওঠে, আমি তোমার জন্য তাল গুছিয়ে রাখছি, এখন থেকে তুমি প্রতিদিন এসে তাল নিয়ে যাবা। এই কথা শুনে আমার বোন বলে, আপনার মুখটা দেখি আপনাকে তো চিনি না, তো আমি দেখি তো চিনি কি না। এই কথা বলার পর ওই জিনিসটা কোনো উত্তর না দিয়ে মানুষের মতো করে তাল গাছ বেয়ে ওঠা শুরু করে। এটা দেখে আমার বোন সোজা বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে আমাদেরকে বলে যে কী ঘটনা ঘটেছে। তখন আমরা আমার বোনকে বকা দিই যে এবং গভীর রাত্রে সে কেন গিয়েছে। তখন আমার বোন বলে যে সে মনে করেছিল সকাল হয়ে গেছে। যাই হোক, আমার বোনের মুখে এত তাল পড়ার কথা শুনে আমরাও ওই বিলের ধারে তাল গাছের নিচে যাই। গিয়ে দেখি আসলেই অনেকগুলো তাল পড়ে রয়েছে, কিন্তু তালগুলো আধা পাকা। গাছ থেকে পাকা তাল পড়ার কথা, আধা পাকা তাল পড়ার কথা না। কিন্তু এগুলো প্রায় সব আধা পাকা এবং প্রায় 30টির মতো তাল পড়েছিল। কিন্তু যে ব্যক্তিটিকে আমার বোন দেখেছিল
আমরা গিয়ে তাকে আর দেখতে পাইনি, এবং যে তাল গাছ বেয়ে ওঠার কথা বলেছিল সেই গাছেও ভালো করে খুঁজেও তাকে আর দেখতে পাইনি। যাই হোক, এরপর আমরা বাসায় চলে আসি, সব স্বাভাবিকভাবেই চলছিল। এর প্রায় 4 মাস পর সকাল মনে করে গভীর রাত্রে আবারও আমার বোন বিলে ফুল তুলতে যায়। ডাঙার কাছাকাছি ফুল তুলতে তুলতে যে একটু বেশি পানির মধ্যে যাবে, হঠাৎ ও দেখে সেই লম্বা কালো পোশাক পরিহিত লোকটি অনেকগুলো ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং বিলের মাঝখানে তাকে ফুল নিয়ে যাওয়ার জন্য ডাকছে, কিন্তু তার মুখটি দেখতে পাচ্ছে না ও। এটা দেখার পরই আমাদের বোন দ্রুত বাড়ির দিকে মুখ ঘুরিয়ে শাপলা ফুল হাতে নিয়ে বিলের থেকে উঠে আসার চেষ্টা করে। ও যখন নাকি বাড়ির দিকে মুখ করে বিলের ভিতর থেকে উঠে আসার চেষ্টা করছিল, তখন কিছু একটা পেছন থেকে দ্রুত পানির নিচ দিয়ে তার কাছে আসতে থাকে। এর মধ্যে কোনো কিছুতে তার পায়ের নিচে একটা আঘাত করে। সে বিল থেকে উঠে বাড়ি চলে আসে। বাড়ি এসে সে দেখে যে পায়ের গোড়ালিতে কেটে গেছে। তখন সে তার মাকে ডাকে এবং যা যা ঘটেছে সব বলে। মা তখন তাকে আবারও বকা দেয়, তুই আবারও মাঝরাতে কেন বাইরে গেছিস? তারপর মা কাটা জায়গায় কাপড় পেঁচিয়ে দেয় এবং পরিবার থেকে কড়াকড়ি নির্দেশ থাকে আর যেন ফুল তুলতে বা তাল কুড়োতে সে আর না যায়। এর মধ্যে তার শরীর শুকিয়ে যেতে থাকে। একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখা যায় বোনটি পাশে নেই। সবাই মিলে খুঁজতে খুঁজতে গিয়ে দেখা যায় সে তাল গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। ওর জ্ঞান ফিরলে তাল গাছের কাছে কেন গেল জিজ্ঞেস করলেও কিছুই বলতে পারে না, এবং তাকে যে তাল গাছের কাছ থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এটাও সে বিশ্বাস করে না, কারণ সে তো বাসায় ঘুমিয়েছিল। এদিকে বোনের অবস্থা খারাপ হতে থাকে, ডাক্তার কবিরাজ দেখানো হয়, তবুও সুস্থ হয় না। এভাবে অনেক দিন চলে যায়। একদিন গভীর রাত্রে ছোট ভাই ঘুম ভেঙে দেখে যে তার ছোট বোন বাড়ির উঠোন দিয়ে একা একাই হাঁটতে হাঁটতে বিলের দিকে যাচ্ছে। এটা দেখে তো ছোট ভাই ডাকাডাকি শুরু করে। এরপর আমরা সবাই মিলে বাইরে গিয়ে দেখি বিলের ধার দিয়ে বোন সেই তাল গাছের দিকে যাচ্ছে। আমরা পেছন থেকে তাকে যতই ডাকাডাকি করি সে শুনতে পায় না। যখনই আমরা দ্রুত তার কাছে গিয়ে তাকে ধরেছি তখনও অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং সাথে সাথে আর একটা জিনিস লক্ষ্য করি, বড় আকৃতির একটা কালো কুকুর বিলের উপর দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে আমাদের ডাকাডাকিতে মা বাবা চলে এসেছে, সবাই মিলে ছোটো বোনকে বাড়িতে নিয়ে যাই। আমরা সবাই বুঝতে পারি যে তার উপরে খারাপ কিছু নজর পড়েছে। আমরা পরদিন দুপুরে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাই। উনি সব শোনেন, ঝাড়ফুঁক করেন, তেল পরা দেন, পানি পরা দেন এবং 1 সপ্তাহ পর যেতে বলেন। আমরা 1 সপ্তাহ পর গেলে তিনি আমাদেরকে বলেন এক ধরনের তান্ত্রিক পিশাচের খপ্পরে পড়েছে এই মেয়েটি। এই তান্ত্রিক পিশাচের অসংখ্য খারাপ জিন শিষ্য রয়েছে। এই পিশাচটি এই মেয়েটার রক্ত নিয়ে কালো জাদু করেছে। বিলের মধ্যে যখন ওর পা কেটে যায়, মূলত ওই পিশাচটি জলের নিচ দিয়ে এসে ওর পায়ের কাছে তার ধারালো নখ দিয়ে কেটে কয়েক ফোঁটা রক্ত নিয়ে নেয়। তার দ্বারা এই মেয়েটাকে কালো জাদু করা হয়েছে। আর এই মেয়েকে চিকিৎসা দ্বারা সুস্থ করা সম্ভব নয়, বিশেষ করে কবিরাজের পক্ষে সম্ভব নয়। আরও বড় কোনো কবিরাজ দেখানোর জন্য ওই কবিরাজ পরামর্শ দেন। আর যদি সম্ভব হয় যত দূরে সম্ভব এই মেয়েটাকে পাঠিয়ে দিতে হবে। এই কথা বলার পর 1 বছর ওই মেয়েটাকে ঢাকাতে রাখা হয় আর আমার মামার বাসায় রাখা হয়। আমরা 2 ভাইও এখানেই থাকি, এখানে আমরা কাজ করি আর বোনকে দেখে শুনে রাখি। এর মধ্যে সে কিছু সময় ভালো থাকে আবার কিছু সময় খারাপ থাকে। আমার বোনটি বারবার বলতো এই যন্ত্রণার জীবনের চেয়ে মৃত্যু ভালো। আজ আমার বোন যন্ত্রণায় টিকতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কোনো ঝামেলা যেন না হয় এই জন্যই চুপিসারে লাশটি নিয়ে বাড়িতে যাচ্ছি। কিন্তু এখন মনে হচ্ছে ওই পিশাচটা আমার বোনের মৃত্যুর পরও আবারও পিছু নিয়েছে। ওই হুজুর এই সব কথা শোনেন। ভাই যে কথা বললেন সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে, বিশেষ করে হুজুর আরও ভালো করে মনোযোগ দিয়ে শুনছিলেন। তো দোকানদারের কাছ থেকে হুজুর 1 গ্লাস পানি চান। তো দোকানদার যখন 1 গ্লাস পানি তার হাতে দেন, সেই পানি হাতে নিয়ে কিছুক্ষণ দোয়া পরে ওই পানিটা পুকুরে ফেলে দেন এবং উনি একা পুকুরের পাশে দাঁড়িয়ে একা একা কারোর সাথে কথা বলতে থাকেন। এর কিছু সময় পর লাশটি একা একাই পুকুরের একদম কিনারে চলে আসে। এরপর ভাসতে ভাসতে অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে। মূলত হুজুর তার অধীনে থাকা একজন জিনের সাহায্য নিয়ে লাশটি ডাঙায় নিয়ে আসেন। তো 2 ভাইকে লাশটি অ্যাম্বুলেন্সের ভেতর রাখতে বলেন এবং হুজুর 2 ভাইয়ের উদ্দেশ্য করে বলেন, আপনার বোনের উপর খুবই দুষ্টু প্রকৃতির পিশাচ কালো জাদু করেছে। সত্যি সত্যি
এই পিশাচের অধীনে অসংখ্য জিন নিয়োজিত রয়েছে। এই লাশ দাফন হওয়ার পরও প্রথম রাত্রের মধ্যে কবর থেকে লাশ নিয়ে যেতে পারে এমন পদ্ধতি ওরা করে রেখেছিল। এই লাশ মাটি দেওয়ার পর আপনাদের স্থানীয় হুজুর এবং আপনারা এই কবর পাহারা দেবেন। প্রথম রাত পার হয়ে গেলে এই লাশের ইনশাল্লাহ কিছু করতে পারবে না, তবে প্রথম রাতেই সমস্যা হতে পারে। আর ফজরের আজানের আগে এই লাশটি এখান থেকে নিয়ে যাবেন না, এরকমই থাক, আজান দিক তারপর নিয়ে যাবেন। তখন ওই দুই ভাই অনেক কান্নাকাটি করেন এবং লাশ যেন তার গ্রামে পৌঁছে দিয়ে আসেন সেই হুজুরের কাছে ওই অনুরোধ করেন। তো হুজুর একসময় রাজি হন। তিনি অ্যাম্বুলেন্সের সাথে ড্রাইভারের পাশেই বসেন। তো উনি যেই মসজিদের ইমাম, প্রথমে ওই ফজরের নামাজটা পড়ানোর পর উনি রওনা দিয়েছিলেন আর কি। তো যাই হোক, একটা সময় পৌঁছেও যান তারা। হুজুর দাফন কাফনের সাথে সার্বক্ষণিক ছিলেন। আর কবর পাহারা দেওয়ার জন্য প্রথম রাতে উনি বেশ কিছু ঝাড়ফুঁক করে দেন, যে প্রথম রাতে যারা কবর পাহারা দিবা তাদেরকে সিলেক্ট করেন, তাদেরকে ঝাড়ফুঁক করে দেন, বলে দেন তোমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, আমার কিছু ভালো জিন তোমাদের সাথে থাকবে, আর আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর কালাম পড়ে কাজ শুরু করবা, ইনশাল্লাহ কোনো দুষ্টু জিন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো ওই সময়ে অনেকেই সাহস করেছিল যে আমরাও পাহারা দিব। যারা এসেছিলেন তাদের প্রত্যেকেই হুজুর দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, তো মেহের আলী ড্রাইভার ভাই যিনি, উনি তো আসলে ওই রাত পর্যন্ত ছিলেন না। লাশটা দাফন কাফন হওয়ার পর ওই হুজুরকে উনি সাথে নিয়ে আবার যেই জায়গা থেকে হুজুরকে তুলেছিলেন ওখানে আবার নামিয়ে দেন। তো এর কয়েকদিন পর আবার উনি ওই গ্রামে গিয়েছিলেন মেহের আলী ভাই, কারণ তার যে ইউনিয়ন, ওই ইউনিয়নের পাশের ইউনিয়নই হচ্ছে এই যেই লাশের যেখানে দাফন করা হয়েছে সেই জায়গা, সেই দুই ভাইয়ের বাড়ি। তো উনি পরবর্তীতে যখন আবার যান, দুই ভাইয়ের সাথে দেখা করেন, রাত্রে কোনো কিছু ঘটেছিল কি না এটা জিজ্ঞেস করে দুই ভাই বলেন ওই রাত্রে গ্রামের আমরা দুই ভাই সহ আরও বেশ কয়েকজন, প্রায় 15 জন কবর পাহারা দেওয়ার জন্য ছিলাম। তো বিকাল থেকে বৃষ্টি ছিল, রাত যখন 11টা বেজে যায় তখন ঝড় বৃষ্টি বজ্রপাত হতে থাকে। এই সময় গ্রামের মানুষ ভয় পেয়ে যায়, অনেকেই চলে যায়, কিন্তু আমরা দুই ভাই বোনের কবরকে এভাবে বিপদে রেখে তো আসতে পারিনি। সারা রাত কবরের পাশে দোয়া দুরুদ পড়েছি। গভীর রাত্রে কবরস্থানের পাশে সেই লম্বা কুকুরগুলোকে দেখতে পাই, শত শত লম্বা কুকুর, যেগুলোর গলায় শেকল বাঁধা ছিল, আর শেকলের একদম পেছনে ছিল সেই লম্বা অবয়বটি। আমরা অনুভব করি যে এরা চলে এসেছে, এটা তো দেখেছি, কিন্তু অনুভব করি যে আশেপাশে আরও কিছু ভালো জিনের অস্তিত্ব এসেছে, বা অনুভব করতে পারছি ভালো জিনের অস্তিত্ব। আর এই জিনগুলো ওই জিনগুলোকে কোনোভাবে দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ওই পিশাচগুলো রাগে অনেক দূরের বড় বড় গাছের ডাল ভেঙে ফেলছিল, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে আমার বোনের কবরের ধারের কাছে আসতে পারছিল না। একটা সময় ফজরের আজান দেয় এবং পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যায়। এরপর আর খারাপ কিছু ঘটে নাই আল্লাহর রহমতে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই অ্যাম্বুলেন্সের সাথে কতই না ঘটনা ঘটে। কিছু ঘটনা আমরা জানতে পারি, আর কিছু ঘটনা কখনোই জানতে পারি না। সবাই যে ঘটনা বলবে বিষয়টা এরকম না। অনেক অ্যাম্বুলেন্স চালকের সাথে অনেক ভয়ের ঘটনাও ঘটে। আর এমন একটি ঘটনার সামান্য একটু বিষয় আমি নিজেই প্রত্যক্ষ করেছিলাম, আর সেটি ইতোমধ্যে আমি বলেও ছিলাম, তারপরও আমি একটু বলি। সেটা হচ্ছে আমারই খুব কাছের একজন আত্মীয়, যে 6ই জানুয়ারি, এই বছরের 6ই জানুয়ারি মারা যায়। তো মারা যাওয়ার পর উত্তরা থেকে লাশটা বাগেরহাট নিয়ে যেতে হবে। পরের দিন নির্বাচন, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না, কিচ্ছু নাই। তো ওই অবস্থাতে পুলিশের যে অ্যাম্বুলেন্স, সেই এরকম একটা অ্যাম্বুলেন্স রাজারবাগ পুলিশ লাইন থেকে আসে। সেই অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়া হয়। আমি অন্য একটি মাইক্রোতে ছিলাম যাওয়ার সময়, কিন্তু আসার সময় আমি অ্যাম্বুলেন্সেই বসেছিলাম। সারা পথে একটা মানুষও নাই, কারণ পরের দিন নির্বাচন, তো শুধু পুলিশের গাড়িগুলো দেখা যাচ্ছে যারা টহল দিচ্ছে। যেহেতু পুলিশের অ্যাম্বুলেন্স, এটাকে কেউ থামায় নাই। তো একটা জায়গায় এসে আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন উনি একজন পুলিশের কনস্টেবল, উনি গাড়িটা থামান এবং বলেন যে ভাই, একটা সমস্যা মনে হচ্ছে। আমি যখন গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে আমার হাত ধরে কেউ গাড়িটার সামনের চাকা বাম দিকে খাদের মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে 2 বার, আমার হাতের উপর চাপ দিয়ে। তখন উনি গাড়িটা থামানোর পর
এমন জায়গা থামান সেখান থেকে একটু সামনে একটা চায়ের দোকান ছিল। তো ওখানে আমরা চা খাই, ইতোমধ্যে বেশ কিছু টহল পুলিশও চলে আসে, কারণ আমরা তো ওখানে আগন্তুক। তো তারা যখন দেখেন এটা পুলিশের অ্যাম্বুলেন্স, সব কথা জিজ্ঞেস করার পর ওনারা আবার ওখান থেকে চলে যান। তো অ্যাম্বুলেন্সে থাকা অবস্থাতে আমি নিজে অ্যাম্বুলেন্সের চালক ভাইয়ের কাছ থেকে এই কথাটা শুনলাম। আমি নিজে ওই সময় অ্যাম্বুলেন্সে বসা, 6 জানুয়ারি রাতের বেলা, ভোর হলেই নির্বাচন, বুঝতেই পারছেন খুব বেশি দিন আগের কথা না। তো এমন একটি ব্যাপার কিন্তু আমি নিজে ওই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় প্রত্যক্ষ করেছি। এবং আমার কাছে একবার মনে হলো যে হঠাৎ করে রাস্তার একটু সাইডে কোনো কারণ ছাড়াই অ্যাম্বুলেন্সটি চলে গেল। মূলত যখনই হাতের বাম দিকে তার স্টিয়ারিংটা ঘুরিয়েছে, স্বাভাবিকভাবে হাতের বাম দিকে একটু যাবে, তো এটা স্বাভাবিকভাবে নিলেও এরকম 2 বার হওয়ার পরে উনি গাড়িটা থামিয়েছিলেন। তবে বাকি পথে আল্লাহর রহমত আর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমার নিজের প্রত্যক্ষ করা একটা ব্যাপার, এবং তারিখ সহ বলে দিলাম যে কবে হয়েছিল। আল্লাহর রহমতে ওই যাত্রায় কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। তো আসলে অ্যাম্বুলেন্সে অনেক ধরনের ভয়ের ঘটনাই ঘটে। যারা অ্যাম্বুলেন্সে থাকে বা চালায়, ওই সময় উপস্থিত ছিল অ্যাম্বুলেন্সে, তারা বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। একটু এলোমেলো হলেই কিন্তু গাড়িটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা এই ধরনের বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। যথারীতি এটাও থাকছে আপনাদের সকলের প্রিয় হাফিজ ভাইয়ের পাঠানো ঘটনা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের হরর নাইট এপিসোডের 44তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি হাফিজ ভাইকে যিনি দিয়েছেন তার নাম হচ্ছে জয়নাল। আর ঘটনাটি ঘটেছিল হাফিজ ভাইয়ের নিজ গ্রাম গাইদঘাট গ্রামে, যেটি চুয়াডাঙ্গা জেলার একটি গ্রাম। আর এই জয়নাল ভাইয়ের বয়স ছিল ওই সময় 12 কি 13 বছর, আর সময়টা ছিল 1997 সাল। জয়নাল ভাইয়ের বড় ভাইয়ের একটা ক্যাসেট প্লেয়ার ছিল। জয়নাল ভাইয়ের বড় ভাই যখন বাইরে বের হতেন তখনই জয়নাল ভাই ওই ক্যাসেট প্লেয়ারে গান শুনতেন। আর এই জয়নাল ভাইয়ের একটা নেশা ছিল নতুন নতুন ক্যাসেট সংগ্রহ করা। একদিন কি হয়েছে, জয়নাল ভাইয়ের দুলা ভাই একটি নতুন সাইকেল নিয়ে বেড়াতে আসছেন তার শ্বশুরবাড়ি, মানে দুলা ভাইয়ের শ্বশুরবাড়ি মানে জয়নাল ভাইদের বাড়িতে। তো নতুন জামাই আসছেন, গল্পগুজব হচ্ছে। এখন জয়নাল ভাই কী করেছেন, দুলা ভাইয়ের কাছ থেকে তার বাইসাইকেলটা চেয়ে নিয়ে বাইরে বের হয়েছেন। তো ওই গ্রামেই এই জয়নাল ভাইয়েরই আর এক বন্ধুর নানির বাড়ি। তো সেই বন্ধুটা অবশ্য নানির বাড়িতে ওই সময় ছিল। তো বাইসাইকেল নিয়ে বন্ধুর কাছে গিয়েছে। তো বন্ধু একটা বুদ্ধি দেয় যে জয়নাল চল জয়রামপুর গ্রামে যাই। এই জয়রামপুর গ্রাম হচ্ছে এই বন্ধুর বাড়ি। নিজ গ্রামে একটু বাইসাইকেল নিয়ে ঘুরতে যাবে এই সময়। জয়নাল ভাইও রাজি হয়ে যান। আর একটা কারণ ছিল রাজি হওয়া, সেটা হচ্ছে যে ওই জয়রামপুর গ্রামে একটা ক্যাসেটের দোকান ছিল। এখন তো আমরা এই ক্যাসেটগুলো দেখি না, ওই সময় ফিতার ক্যাসেট ছিল, ভিতরে ফিতা থাকতো, ম্যাগনেটিক ফিতা। এগুলো ক্যাসেট প্লেয়ারের ভিতরে ঢুকালে ওগুলো ঘুরতো, চলতো। এটা তো অনেকেই দেখেছেন। এখন তো এগুলো আসলে এভাবে চলে না। এই ক্যাসেটের যুগের পর আসলে সিডির যুগ, এখন সিডির যুগও শেষ হয়ে গেছে। তো যাই হোক, উনি ক্যাসেট কিনবেন এই চিন্তা করেছেন। ওই চিন্তা করেই মূলত ওই জয়রামপুর গ্রামে যাওয়ার জন্য উনি সম্মতি দিয়েছেন। তো দুজন মিলে জয়রামপুর গ্রামের দিকে রওনা হয়েছেন। ক্যাসেট কেনার টাকাটাও ওই সময় কিন্তু জয়নাল ভাইয়ের কাছে ছিল। তো গাইডঘাট রেল স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই জয়রামপুর গ্রাম। সম্পূর্ণ রাস্তা রেল লাইন দিয়ে যাওয়া যায়, এবং এই রেল লাইনের সম্পূর্ণ অংশটাই মাঠ বা আশেপাশের ক্ষেত খোলা দেখা যায়, কোনো ঘর বাড়ি নাই। আরেকটি রাস্তা গ্রামের ভেতর দিয়ে যাওয়া যায়, যেটা আরেকটা রাস্তা আছে, সেটা অল্প 2-1 জায়গায় একটু মাঠ, পাশাপাশি 3টা গ্রাম এরকম রয়েছে আর কি, এগুলো পার হয়ে যেতে হয়। সময়টা ছিল শীতকাল। দুজন শীতের পোশাক পরে বিকেলের দিকে জয়রামপুরের দিকে রওনা দেয়। তো ওনারা যখন রেল লাইন ধরে যাচ্ছিলেন তখন গ্রামের জনা 2-1 লোকের সাথে তার দেখা হয়। জিজ্ঞেস করে, কিরে কোথায় যাচ্ছিস? জয়নাল তার বন্ধুকে দেখিয়ে বলে যে ওদের বাড়িতে যাচ্ছি। কথা বলার পর গ্রামের লোকজন তেমন কিছু বলে না। তো ওরা তো সন্ধ্যার বেশ কিছু আগেই পৌঁছে যায় ওই জয়রামপুর গ্রামে। তো সেখানে একটা ক্যাসেট বিক্রির দোকান থেকে জয়নাল ভাই একটা গানের ক্যাসেটও কেনেন। এরপর জয়নাল ভাই তার বন্ধুর সাথে তার বন্ধুর বাড়িতে যায়। তো একটা জিনিস বলে রাখা ভালো, এই জয়নাল ভাই তার বড় ভাইয়ের সাথে এর আগে অনেকবার এসেছে জয়রামপুর গ্রামে। বেশিরভাগই এই রেল লাইন ধরে এসেছে, আর অল্প কয়েকবার গ্রামের রাস্তা দিয়ে এসেছে। আস্তে আস্তে সময় গড়িয়ে সন্ধ্যার আজান দিয়ে দেয়।
শীতের সময় হয়, চারদিকে অন্ধকার নেমে এসেছে। জয়নাল ভাই তার বন্ধুকে বাড়ি যাওয়ার জন্য বারবার বলতে থাকে, তার বন্ধুও বলে একটু পর যাচ্ছি একটু পর যাচ্ছি। মূলত তার বন্ধু তার নিজের বাড়িতে আসলে আসছে, তো চিন্তা করছে যে তার বাবা তো এখনও বাড়িতে আসে নাই, বাবা বাড়িতে আসলে বাবার কাছ থেকে কিছু টাকা নেব, তারপরে আবার জয়নালের সাথে গাইডঘাট গ্রামে চলে যাব তার নানির বাড়িতে। তো এই যে জয়নাল ভাই বারবার বাড়ি যাওয়ার জন্য বলতে থাকলেও এক পর্যায়ে রাগ করে বলে যায় আমি চলে গেলাম। আর তার বন্ধুও বলে যে আমার আব্বা এখন আসলো না, টাকা ছাড়া যায় কীভাবে, তুই চলে যা, আজকে আর আমি যাব না। এদিকে জয়নাল ভাই তার বন্ধুর মুখে এই কথা শোনার পর তার রাগ আরও বেড়ে যায়। তো উনি কী করেছেন, রাগ করে একাই সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন। এদিকে চারদিকে অন্ধকার হয়ে এসেছে। সাইকেল নিয়ে জয়রামপুর মাঠপাড়া নামক একটা এলাকা ছিল, ওইখানে চলে আসছে। শীতকাল হলেও বেশ কিছু দূরে জিনিস দেখা যাচ্ছে, তখন ওইভাবে কুয়াশা তখনও পড়ে নাই। তো উনি গ্রাম ছেড়ে কিছুটা দূরে চলে এসেছেন, তখন রেল লাইনের ডান পাশে একটা মাটির রাস্তা দেখতে পান। তো উনি মনে করছেন এটা বুঝি ওই গ্রামে যাওয়ার রাস্তা। বলে রাখা ভালো, জয়রামপুর থেকে একটু মাঠ পার হয়ে ওই গ্রামটা পড়ে। তো ওই গ্রামের পরে চাঁদপুর গ্রামের ভেতর দিয়ে গাইডঘাট গ্রামে আসা যায়। তো জয়নাল ভাইও 2-3 বার এই সকল গ্রাম দিয়ে জয়রামপুর এসেছে। তো জয়নাল ভাই ভেবেছে এটাই বুঝি সেই রাস্তা। তো উনি ওই রাস্তায় ঢুকে গেছেন সাইকেল নিয়ে। তো ওই মাটির রাস্তায় যাওয়ার কারণ হচ্ছে যদি রেল লাইন ধরে উনি যান, সেক্ষেত্রে তার বাইসাইকেলটি ছিনতাইকারীরা নিয়ে যেতে পারে, কারণ ওই রাস্তায় রাতের বেলা লোকজন চলাফেরা করে, ওই সময় চুরি ছিনতাইও হতো। তো বাড়ি থেকে সাইকেল নিয়ে আসছে, তাও আবার দুলাবার সাইকেল। যদি এইভাবে একটা ঘটনা ঘটে যায় তখন বিষয়টা খুব খারাপ দেখা যাবে না? তো নানান চিন্তা করে গ্রামের রাস্তা মনে করে ওই মাঠের রাস্তায় উনি ঢুকে গেছেন। এভাবে একটা সময় মাঠের গভীরে চলে গেছেন উনি। কিছু সময় সাইকেল থেকে নেমে সাইকেল ঠেলেও নিয়ে যেতে হয়েছে, ওই রাস্তায় সাইকেল চালাতে পারছিলেন না। একটা পর্যায়ে এই জয়নাল ভাই চারদিকে আখের ক্ষেত মানে কুশোরের ক্ষেত দেখতে পান। কোথাও কোনো মানুষ বা গ্রাম আর উনি খুঁজে পাচ্ছেন না। আসলে জয়রামপুর থেকে কিছুটা মাঠ পার হয়ে উক্ত গ্রামে যেতে হয়। তো উনি এটা ভেবেই মাঠের দিকে আগাচ্ছিলেন আর কি। এক পর্যায়ে উনি যখন সামনে আর রাস্তা দেখতে পান না, তখন জয়নাল ভাই খুব ভয় পেয়ে যান এবং কান্না করতে থাকেন। উনি দূর থেকে বড় একটা বিশাল বড় আম বাগানের মতো কোনো একটা বাগান দেখতে পান। তো উনি ভাবেন আম বাগানের ওই পাশে হয়তো বা বাড়িঘর আছে। তো জয়নাল ভাই সাইকেল নিয়ে হেঁটে হেঁটে সাইকেল ঠেলতে ঠেলতে ওই আম বাগানের ভেতরে গিয়ে দেখেন আম বাগানের মাঝখানে আগুন জ্বলছে। জয়নাল ভাই ভাবেন এখানে কোনো মানুষ শীতের মধ্যে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে, কারণ শীতকালে তো আমরা এরকম দেখতেই পাই। তো জয়নাল ভাই আগুন দেখে যেমন খুশি হন, একটু ভয়ও পাচ্ছিলেন, যদি তারা খারাপ মানুষ হয় তাহলে তারা সাইকেলটা কেড়েও নিতে পারে। তারা ভাবতে ভাবতেই জয়নাল ভাই সাইকেল নিয়ে আগুনের কাছে চলে যান। তা আগুনের কাছে চলে গিয়ে দেখেন একজন 80 বছরের বৃদ্ধা এবং 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে আগুনের কাছে বসে রয়েছে। তখন ওই ছোটো মেয়েটি বৃদ্ধার চুলের মধ্যে উকুন খুঁজছে। তারা জয়নাল ভাইকে দেখে হতভম্ব হয়ে যান। তো জয়নাল ভাই ওই বৃদ্ধা মহিলাকে দেখে কান্নাকাটি শুরু করেন এবং বলেন, দাদি আমাকে বাড়ি দিয়ে আসেন। তো জয়নাল ভাইয়ের মুখে এই কথা শুনে কিছুক্ষণ চুপ থাকেন ওই বৃদ্ধা। ওদিকে জয়নাল ভাই তো কান্না করেই যাচ্ছেন। তো কান্না করা দেখে ওই বৃদ্ধা বলেন যে, এই বেটা কান্না থামা, আমি তোকে তোর বাড়ি পৌঁছে দিয়ে আসবো, তোর কোনো সমস্যা হবে না, ভয় পাস না। তখন ওই বৃদ্ধা জিজ্ঞেস করে, এ বেটা বল তোর বাড়ি কোথায়? তখন জয়নাল ভাই বলে যে গাইডঘাট গ্রামে। তখন ওই বৃদ্ধা হাত দিয়ে দুটা বাড়ি দিয়ে একটা শব্দ করে। আমরা যেমন 2 হাত দিয়ে তালি বাজাই না, ঠিক সেইভাবে শব্দ হওয়ার সাথে সাথে একটা আম গাছ থেকে দ্রুত কয়েকটা হনুমানের মতো প্রাণী নেমে আসে এবং জয়নাল ভাইয়ের দিকে খুবই রাগান্বিতভাবে তাকিয়ে মুখ দিয়ে বিশ্রী রকমের শব্দ করছে। তো এটা দেখে জয়নাল ভাই অনেক ভয় পেয়ে যান, আরও কান্নাকাটি করতে থাকেন। তখন ওই বৃদ্ধা ওই হনুমানের মতো প্রাণীকে বলেন যে, এই ছেলে বিপদে পড়ে আমাকে দাদি ডাকছে আর আমার কাছে সাহায্য চাইছে, এই ছেলেটাকে সাহায্য করতে হবে, চল একে ওর গ্রামে পৌঁছে দিয়ে আসি। তখন রাত আনুমানিক সর্বোচ্চ 8টা হবে। সেই সময়ের প্রেক্ষিতে আর শীতকালে আর ওই গ্রামে রাত 8টা মানে তো অনেক রাত। তো ওই বৃদ্ধা জয়নালকে বলে, যাই বেটা তুই আমাদের পিছনে পিছনে আসবি। জয়নাল বলে, হ্যাঁ দাদি আসবো। কিন্তু ও তখনও কিন্তু কান্না করেই যাচ্ছে। প্রথমে ওই হনুমানের মতো প্রাণীটা যাচ্ছে আর তার পিছনে পেছনে ওই বাচ্চা মেয়েটি, তার পেছনে বৃদ্ধার পেছনে জয়নাল, এইভাবে হাঁটা শুরু করেছে। এক পর্যায়ে তারা রেল লাইনে উঠে পড়ে। এভাবে কিছু দূর হাঁটার পর
ফাঁকা পুল নামক একটা জায়গায় চলে আসেন তারা। যারা গাইডঘাট এবং জয়রামপুর আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, এই জায়গাটা চিনে থাকবেন। এই ফাঁকা পুলের উপরে দুজন লোক বসেছিল। তো তাদের কাছ থেকে যখন এনারা কিছুটা দূরে, তখন ওই দুইজন ব্যক্তি তড়িঘড়ি করে মাঠের ভিতরে ও মা গো বাবা গো বলে এ কি দেখলাম রে বলে দৌড়াতে থাকে। তো জয়নাল কিন্তু এদের দৌড়ানোর কারণ আসলে এভাবে বুঝে উঠতে পারে না। এবার আরও কিছু দূর যাওয়ার পর জয়রামপুর মানে এই জয়রামপুরের দিকে একজন লোক আসছিলেন, মানে উল্টো দিকে আসছিলেন আর কি, মানে গাইডঘাট গ্রাম থেকে জয়রামপুরের দিকে আসছিলেন। তো উনি যখন একটু দূরে, আর যখনই এই জয়নাল ভাইদের এই হাঁটার লাইন যেটা আসছিল, সামনে একটা হনুমানের মতো প্রাণী এটা সেটা যেগুলো আছে আর কি, যখনই মুখোমুখি হয়েছে তখন ওই লোকটা চিৎকার দিয়ে মাঠের দিকে দৌড়াতে থাকে, ওরে বাবা গো মা গো রে খেয়ে ফেললো রে। তো জয়নাল ভাই এবার হাত দিয়ে ইশারা করে ডাকতেছে, ও ভাই ভাই ভয় না, এদিকে আসো এদিকে আসো। আসলে লোকগুলো যে আসলে কেন ভয় পাচ্ছে এটা কিন্তু জয়নাল ভাই বুঝতে পারছে না। তো যাই হোক, আগের মতোই তারা হাঁটছেন। তারা যখন গাইডঘাট গ্রামের কাছাকাছি পৌঁছে যাবেন, মানে পৌঁছানোর একটু আগে একটা জায়গা আছে, তাকে স্মৃতিসৌধ বলে। বাংলাদেশের যে কয়েকটা রেল দুর্ঘটনার ইতিহাস আছে, অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি এই জায়গায় ঘটেছিল। পুরো একটি ট্রেন এখানে পড়ে গিয়েছিল এবং শত শত মানুষ এখানে নিহত হয়েছিলেন। এবং স্মৃতি হিসাবে এখানে একটি শহীদ মিনার বা একটা স্মৃতিসৌধ করা হয়েছে। এই স্মৃতিসৌধের আশেপাশে অনেক ভৌতিক ঘটনা রয়েছে, এগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ হাফিজ ভাই আমাদেরকে পাঠাবেন বলে বলেছেন। তো যাই হোক, ওইখানে অনেকগুলো খেজুর গাছ ছিল। রাতে বা দিনে যারা ওখানে ওই খেজুর গাছটা ইজারা নিতেন আর কি, রস সংগ্রহ করতেন, তারা কিন্তু ওখানে পাহারা দিতেন, রাতে হোক দিনে হোক। কারণ রাস্তার পাশে হওয়ার কারণে অনেক বাচ্চা ছেলেপেলে দুষ্টু লোকজন এই রস খেত, রসের হাঁড়িগুলো নষ্ট করে ফেলতো, ঢিল দিত, হাঁড়িগুলো ভেঙে ফেলতো, এই জন্য কিন্তু সবসময় পাহারা দিতে হতো। তো এই স্মৃতিসৌধের কাছে বসে একজন লোক পাহারা দিচ্ছিলেন আর কি। যখনই জয়নাল ভাই এবং অন্যরা ওইটার কাছাকাছি আসছে, তখনই ওই ব্যক্তিরা এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে, মেরে ফেললো রে, মেরে ফেললো, খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও বলে গ্রামের দিকে দৌড় দেওয়া শুরু করেছে। তো আবার ওই জয়নাল ভাই, সেই বৃদ্ধা বাচ্চা মেয়েটা, তাই হনুমানের মতো প্রাণীটা, ওই মেয়েটা চলতে থাকে। তাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই। হঠাৎ ওই বৃদ্ধা উনি কথা বলে ওঠেন। এতটা পথ কিন্তু কোনো কথা উনি বলেন নাই ওই বৃদ্ধা। তারা হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে, জয়নাল ভাইকেও কোনো কিছু বলেন নাই, মানে সামনের দিকে তারা যেদিকে যাচ্ছে জয়নাল ভাইও ওইভাবেই যাচ্ছে আর কি। হঠাৎ করে বৃদ্ধা মহিলাটা বলে ওঠেন যে, বাপু রে, এই রাস্তাটা একটু ঘুরে যা, সোজা রাস্তায় না গিয়ে একটু বেঁকে যেতে হবে। তখন জয়নাল ভাই কি করেছেন, যে সোজা রাস্তায় যেতে নিষেধ করলেন কেন, আবার কোনো বিপদ আপদ কিনা, উনি একটু উকি দিয়েছেন। তখন দেখেন ভয়ঙ্কর একটা গোখরা সাপ, এটা স্বাভাবিক সাপ থেকে অনেক বড়, ফনা তুলে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। তখন জয়নাল ভাই বুঝতে পারেন যে সামনে এই সাপটার কারণে ওই বৃদ্ধাটি একটু ঘুরে যেতে বলেছেন। জয়নাল ভাই এটা দেখে ভয় পেলেও উনি আসলে যেহেতু সাথে লোক রয়েছে, উনি ভয়টা আসলে ওইভাবে অনুভব করেন নাই, হালকা ভয় পেয়েছিলেন আর কি। তো জয়নাল ভাই বৃদ্ধাটাকে ধন্যবাদ দেন যে, দাদি এখন তো সাপের কামড় থেকে তুমি বাঁচাই দিলা, তুমি আসলে ভালো। তো এরপর আবার তারা চলতে থাকেন। মিনিট 5 পরে রেল লাইন শেষ করে গ্রামের মাটির রাস্তায় যখন যাবেন, তখন ওই বৃদ্ধা বলে ওঠে যে, বাপুরে তুমি কিন্তু তোমার গ্রামে চলে আসছো, এখন তুমি একাই যেতে পারবা। তখন আবার ওই জয়নাল ভাই বলে ওঠে, দাদি আমার সাথে আমাদের বাড়িতে চলেন। তখন ওই বৃদ্ধা বলে, এই বেটা, তোর বাড়িতে গেলে আমার কি খেতে দিবি? তখন জয়নাল ভাই বলে, দাদি আমাদের বাড়িতে মিষ্টি আছে, দুলাভাই নিয়ে আসে, তোমাকে খাওয়াতে পারি। তখন এরই মধ্যে ওই বৃদ্ধা বলে ওঠেন যে, আচ্ছা যা, আজকে না, অন্য আর একদিন তোর কাছে আমি মিষ্টি খাবো, আজকে সময় নেই, অনেক কাজ আছে। তো এই কথা যখন হচ্ছে, তখন জয়নাল ভাই দেখে তার 2 চাচা আর খেজুর গাছ পাহারা দেওয়ার ওই ব্যক্তি দূর থেকে চিৎকার করে বলছে, জয়নাল তুই সাইকেল রেখে দৌড় দে, দৌড় দে, দৌড় দে, তাড়াতাড়ি দৌড় দে। আর চাচারা দূর থেকে মনে হচ্ছে কিছু দেখে ভয় পাচ্ছে। এদিকে চাচাকে দেখে জয়নাল ভাই ভয় পায়। এই কারণে ভয় পায়, সাইকেল নিয়ে যেতে না বলে বলছে সাইকেল রেখে দৌড় দে। ঘটনা কি, কারণটা কি? মানে উনি তো আসলে অতটা বয়স হয়নি, বুঝতে পারছেন না যে আসলে কারণটা কি, কেন এইভাবে বলছেন।
আর তার সাথে যেগুলো রয়েছে এগুলো আসলে কি, এটাও তো জয়নাল ভাই আসলে বুঝতে পারছেন না। তবে এতটুকু বুঝতে পারেন যে তাকে হয়তো সবাই খুঁজছে, এই জন্যে ডাকছে, আর তাকে এইভাবে ডাকছে, দেরিতে বাড়িতে আসছে, এখন ধরে নিয়ে গিয়ে বাড়িতে মারধর করবে। তো যাই হোক, বাড়িতে তো যেতেই হবে। জয়নাল ভাই ওই দাদি যাকে ডেকেছেন তার কাছ থেকে বিদায় নিয়ে যখনই জয়নাল ভাইয়ের চাচাদের কাছাকাছি এসেছেন, তখন চাচারা শাসন করার পরিবর্তে উল্টো জয়নাল ভাইকে আদর করা শুরু করছে, মনে করছে জয়নাল ভাইকে বকাঝকা করবে, মারধর করবে। তখন ওই খেজুর গাছ পাহারা দেওয়া লোকটা জিজ্ঞেস করে, হ্যাঁ রে জয়নাল, তোর সাথে ওই 3টা দানব আসলো কোত্থেকে? আবার তাদের সাথে তুই কথাও বলতেছিলি, তোর ভয় লাগে নাই? তখন জয়নাল ভাই বুঝতে পারে এতক্ষণ সবাই ভয় পেয়ে কেন পালাচ্ছিল। জয়নাল ভাই এইবার খুব ভয় পায়, তখন সব কথা চাচাকে খুলে বলে। তখন উপস্থিত সবাই বলে যে আমরা শুনছি যে তুই সাইকেল নিয়ে জয়রামপুর গেছিস, এই কথা শুনে আমরা আগায় আসছি। আসার পথে দেখি যে এই একজন দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে আসছে, জিজ্ঞেস করলে কি হয়েছে, বলে যে তোর সাথে নাকি বিশাল আকৃতির 3টা দানবকে দেখেছে। এই কথা তো বিশ্বাস করিনি, এই জন্য তাকে সাথে নিয়ে আগায় আসি, চিন্তা করছি তোর ভয়ানক কোনো একটা বিপদ হতে যাচ্ছে। এসে দেখি তুই সত্যি 3টা দানবের সাথে কথা বলতেছিস। এই 3টা দানবের 3টাই একরকম হনুমানের মতো দেখতে, কিন্তু হনুমানের থেকে 4-5 গুণ বা আরও বেশি গুণ লম্বা হবে। আর এগুলোর প্রত্যেকটার শরীরে মনে হচ্ছে লোমে ঢাকা, আর মুখটা পুড়ে যাওয়া বন মানুষের মতো। মানে হনুমানের মুখটা কালো থাকে, কিন্তু এদের মুখটা মনে হচ্ছে যে কালো তো কালোই, মনে হচ্ছে পুড়ে ঝলসে গেছে এমনটা। এবং দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল, তারা এটা বুঝতে পারছিলেন। তো এটা দেখেই তো ওই জয়নাল ভাইকে দৌড় দিতে বলছিলেন আর কি তারা। এই সমস্ত কথা শুনে জয়নাল ভাই খুব ভয় পেয়ে যান। সবাই মিলে জয়নাল ভাইকে বাড়িতে নিয়ে যান। জয়নাল ভাইয়ের তো প্রচণ্ড জ্বর আসে, যদিও বা 1 সপ্তাহ পর জ্বর ঠিক হয়ে যায়, খুব একটা সমস্যা আর হয়নি। এরপর কেটে যায় প্রায় 14 বছর, সাল 2011। তো একদিন জয়রামপুর গ্রামে তার এক আত্মীয় মারা যায়, মানে জয়নাল ভাই আত্মীয় মারা যায়, লাশ মাটি দিয়ে ফিরতে ফিরতে রাত প্রায় 11টা বেজে যায়। তো জয়নাল ভাই জয়রামপুর রেল লাইন ধরে হাঁটা শুরু করলে যখন ওই ফাঁকা পুল নামক ওই জায়গার কাছে আসে, তখন হঠাৎ করে দেখে যে রাস্তার উপর একজন মাথা নিচু করে বসে আছে। জয়নাল ভাই কাছাকাছি আসতে একটা আওয়াজ ভেসে আসে, সেটা হলো, কিরে নাতি, মিষ্টি তো খাওয়ালি না, এই বলে হাসি দেয়। একথা শুনে জয়নাল ভাই যখনই ওই মহিলার দিকে তাকিয়েছে, দেখে সেই বৃদ্ধা একদিন যে তার অনেক উপকার করেছিল। সাথে এটাও মনে পড়ে যে চাচারা বলেছিল এটা ছিল ভয়ঙ্কর দানব। ওই কথা মনে পড়তেই আসলে জয়নাল ভাই তো মারাত্মক ভয় পেয়েছেন। তো উনি এটা নিতে পারেন না, সাথে সাথে অজ্ঞান হয়ে যান। তো জয়নাল ভাইয়ের যখন ঘুম ভাঙে, তখন গভীর রাত, উনি দেখেন পরিবারের সবাই তার পাশে রয়েছে। তখন জয়নাল ভাইকে জিজ্ঞেস করে কী হয়েছে। তো জয়নাল ভাই এটা বলেছেন, অজ্ঞান হয়ে গেছেন, ওনার কিছু মনে নাই। এরপরে লোকজন ওই পথ দিয়ে ফেরার সময় জয়নাল ভাইকে দেখে তখন তাকে উঠিয়ে নিয়ে আসে। তো যাই হোক, জয়নাল ভাই তো বলেন যে আসলে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ভয়টাই পেয়েছেন। তবে খুব বেশি ডিপে যে বলেছেন, যে খালি বলেছেন যে ভয় পেয়েছেন, হ্যাঁ, একদম যে ওই মহিলা মিষ্টি খেতে চেয়েছেন এটা সেটা ওইভাবে আসলে তেমন বলেন নাই। তো জয়নাল ভাই এরপরে ভালো একজন হুজুরের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। হুজুর সব ঘটনা শুনে তাকে বলেন যে এরা খারাপ শ্রেণীর জিন হলেও কাউকে কোনো ক্ষতি করে না, আর তোমাকে ছোটোবেলায় উপকার করেছে শুধুমাত্র দাদি বলে ডাকার কারণে। আর তুমি কান্না করছিলে, পাশাপাশি তোমার বয়স কম ছিল, এই কারণে তোমাকে সেদিন উপকার করেছিল। এখন যেহেতু রাস্তায় তোমাকে দেখে বৃদ্ধা জিনটা মজা করে তোমার কাছে মিষ্টি খেতে চেয়েছে, আর তুমি তো ভয় আসলে অজ্ঞান হয়ে গিয়েছো, যাই হোক, তোমার কোনো উপকার ছাড়া ক্ষতি করবে না। তুমি যদি মনে করো তুমি ওই বৃদ্ধাকে মিষ্টি দিয়ে আসতে পারো, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। তো হুজুরের এই কথাগুলো জয়নাল ভাইয়ের খুব মনে ধরে। 2014 সালের দিকে জয়নাল ভাইয়ের একটা ছেলে সন্তান হয়। উনি সিদ্ধান্ত নেন এই খুশিতে ওই বৃদ্ধাদের জন্য উনি মিষ্টি নিয়ে যাবেন। উনি 12 কেজি খুব ভালো মানের মিষ্টি নিয়ে কাউকে কিছু না বলে ওই বৃদ্ধার উদ্দেশ্যে যায়। তো সেই জায়গায় যাওয়ার পরে দেখেন ওই বৃদ্ধা, সেই ছোট্ট মেয়েটি এবং ওই হনুমানের মতো প্রাণীটি ওখানে দাঁড়িয়ে আছে। জয়নাল ভাই সেই বৃদ্ধার কাছে আসতে, বৃদ্ধা বলে, তুই এখানে আসতেছিস, আমি এই খবর পাইছি, আমি অনেক খুশি হয়েছি যে তুই আমরা কে জানার পরেও মিষ্টি নিয়ে আসছিস। তখন জয়নাল ভাই, দাদি, এখন থেকে আমার যখন মন চাইবে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। তো ওই বৃদ্ধা জয়নালের সন্তানের জন্য একটা স্বর্ণের চেইন উপহার দিয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত জয়নাল এবং ওই বৃদ্ধার মাঝে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, এখনও ভালো একটা সম্পর্ক রয়েছে। তো ওই যে বৃদ্ধা, ছোট মেয়ে
আর যে হনুমানের মতো প্রাণীটা, এটা নাকি অনেকবারই ওই জয়নাল ভাইয়ের পরিবারকে নাকি দেখা দিয়েছে, তবে ভিন্ন ভিন্নভাবে এসেছে। তবে জয়নাল ভাইয়ের পরিবার এটা দেখে কখনোই ভয় পায় নাই। তো এটাই ছিল ঘটনা। আসলে কখন যে কোন ঘটনা মানুষের জীবনে ঘটে যাবে, মানুষের জীবনের মোড়টাকে পরিবর্তন করে দিবে, এটা আসলে বলাটা খুবই মুশকিল। যেমনটা হয়েছিল জয়নাল ভাইয়ের সাথে। জয়নাল ভাই খুবই খারাপ শ্রেণীর পিশাচ প্রকৃতির জিনদের খপ্পরে পড়লেও ওই জিনগুলো তার উপকার করেছিল, আর সেই জিনগুলোর সাথে এখনও তার সম্পর্ক রয়েছে। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হাফিজ ভাইকে চমৎকার দুটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমাদের লিসেনাররাও ঘটনা দুটি দারুণভাবে উপভোগ করেছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। হাফিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, যে উনি অনেক আগে থেকেই বিভিন্ন ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে যাচ্ছেন। আর ওনার প্রত্যেকটি ঘটনাই আপনারা সবাই খুব পছন্দ করেন, প্রশংসা করেন। আশা করছি তার কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। ঘটনাটি ওনার প্রতিবেশীর সাথেই ঘটেছিল, একটি সত্য ঘটনা যার প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী উনি নিজে, ওনার পরিবার এবং এলাকার আরও অনেকজন। ঘটনাটি শুরু হয় 2020 সালের এপ্রিল মাসে। প্রথমে যে জায়গাটাকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত হতে হয় আর কি, সেই জায়গার কিছুটা বর্ণনা দেই। এই জায়গাটি হচ্ছে ওনাদের গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং কেন্দ্রীয় গোরস্থানের পার্শ্ববর্তী রাস্তায়, যার 500 মিটারের ভিতরে কিন্তু কোনো ঘরবাড়ি নেই, আর ওটার পশ্চিম পাশে জঙ্গল রয়েছে। আর এই জঙ্গলটাই হলো ওনাদের পাড়ার প্রধান রাস্তা। ঘটনাটি ঘটে ওনার এক প্রতিবেশীর সাথে, আর ঘটনাটি উনি ওনার মতো করে বলেছেন। তবে ঘটনাটি যার সাথে ঘটেছিল তার ছদ্মনামটা ব্যবহার করা হয়েছে, এবং কেন ছদ্মনামটা ব্যবহার করা হয়েছে এটা আমরা ঘটনার শেষে বর্ণনা করবো ইনশাল্লাহ। আর সালটা একটু মনে রাখবেন, 2020 সালের এপ্রিল মাস, কারণ এই সালের সাথে বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো আমরা ঘটনার মাঝখানে জানতে পারবো। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ওনাদের খুব নিকটতম একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে হোসেন। এই হোসেন ভাইয়ের 2 বোন আর উনি, মানে টোটাল 3 ভাই বোন। বোনদের যার যার মতো বিয়ে হয়ে যাওয়ায় হোসেন ভাইয়ের মা বাবার দায়িত্ব হোসেন ভাইয়ের উপরে এসে পড়ে। তবে হোসেন ভাই উনি ওনার মা বাবার সাথে খুব একটা ভালো ব্যবহার করতেন না। বাবার অনেক বয়স হয়ে যাওয়ার কারণে বাবা কাজকর্ম করতে পারতেন না, যার ফলে ওনার মাকেই কাজ করে সংসার চালাতে হতো। ওনাদের এলাকার সবাই ওনাকে হোসেনের মা বলেই ডাকতো। ওনার আসল নাম কি এটা অনেকেই ভুলে গিয়েছিল, হোসেনের মা হিসেবে উনি পরিচিত ছিলেন। এই হোসেনের মা সম্পর্কে কিছু কথা বলা উচিত না হলেও বলতে হচ্ছে, এই কারণে কিন্তু আমরা ছদ্মনামটা ব্যবহার করেছি, আসল নামটা আমরা ব্যবহার করিনি। উনি খুবই ঝগড়াটে প্রকৃতির ছিলেন এবং একগুঁয়ে টাইপের মানুষ ছিলেন। এছাড়া ওনার কিছু বদ অভ্যাস ছিল। এর মধ্যে উনি যেমন বিড়ি খেতেন, অযথা মানুষকে গালিগালাজ করতেন, পায়ে পড়ে ঝগড়া করা, গায়ে পড়ে ঝগড়া করা, পায়ে পড়ে ঝগড়া, যেটা বলি আর কি, এগুলো ওনার নিত্যদিনের অভ্যাস ছিল। আর উনি ওনার স্বামীকে অনেক কষ্ট দিতেন। উনি ছিলেন ওনার স্বামীর দ্বিতীয় স্ত্রী, আর হোসেন ভাইরা ছিলেন হচ্ছে ওনার বাবার দ্বিতীয় ফ্যামিলির সন্তান। প্রথম ফ্যামিলি আর দ্বিতীয় ফ্যামিলির মধ্যে বনিবনা না হওয়ায় তারা এই আমাদের এই মাজহারুল ভাইদের বাড়ির পাশে জায়গা কিনে বাড়ি করে থাকতে শুরু করেন। তো প্রিয় লিসেনার্স, একজন সম্পর্কে আমরা কেন নেতিবাচক কথাগুলো বললাম এটা আমরা পরে বলবো। চলুন মূল ঘটনার ভিতরে ঢুকলে তখন বুঝতে পারবেন। এই বিষয়গুলো না বললে ঘটনার থেকে আপনাদের কিছু প্রশ্ন উদিত হতো। এই জন্যই মূলত এই হোসেনের মা সম্পর্কে কিছু কথা বলে নেয়া। তো এই হোসেন ভাইয়ের বাবার বয়স ছিল কিন্তু 90-এর উপরে। হোসেন ভাইয়ের বাবা হোসেন ভাইয়ের মার সাথেই থাকতেন। তো ওনাদের গ্রামে কিন্তু পুরুষ কামলার পাশাপাশি মহিলা কামলাও পাওয়া যেত। আর কামলা কি এটা তো আমরা অনেকেই জানি, টাকার বিনিময়ে যারা বিভিন্ন ধরনের কাজ করে, বিশেষ করে ধান কাটা, পাট কাটা, বিশেষ করে কৃষিকাজের সাথে যারা জড়িত থাকে এদেরকে আমরা কামলা বলে থাকি আর কি। এটা আমাদের একটা গ্রামীণ পারিভাষিক শব্দ। তো এরকমই একদিন ঈদগাহ মাঠের পাশে একটি কাকরোল ক্ষেত নিড়াতে হবে আর কি, এই নিড়ানি কাজ করছিলেন এই হোসেনের মা কামলা হিসাবে আর কি। তো একাই করছিলেন। যথারীতি সকালবেলা উনি কাজে যান, ঠিক দুপুরবেলা ঈদগাহ মাঠে উনি আবার আসেন। কবরস্থানে যেই কবরস্থান লাগোয়া যে ক্ষেত আছে, তো ওইখানে উনি
আবার কাজ করছিলেন। তো উনি ওনার মতো করে কাজ করছিলেন। হঠাৎ উনি খেয়াল করেন যে ওনাকে পেছন থেকে কেউ একজন ডাক দেয়, এই হোসেনের মা, হোসেনের মা। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে পেছনে কেউ নাই। যথারীতি মনের ভুল ভেবে উনি কাজ করতে থাকেন। আর উনি চিন্তা করেন যে এমনিতেই তো উনি অনেকের সাথে ঝগড়াঝাটি করেন, কেউ হয়তো বা দুষ্টামি করতেছে, অনেকে আবার এলাকার ওনাকে একটু খেপিয়ে মজা পেত, উনি আবার গালিগালাজ করতো, অনেকে এই গালিগালাজ শুনে মজা পেত। মানে থাকে না এরকম কিছু মানুষ যাদেরকে মানুষ খেপায় আর খেপিয়ে মজা পায়, মানে ওই টাইপের কিছু উনি চিন্তা করেছেন আর কি, যে মনে হয় কেউ বিরক্ত করতে আসছে। তো উনি যেহেতু কাউকে দেখেন না আর কিছু বলেন নাই, তো উনি কি করেছেন, উনি ওনার মতো একটা বিড়ি ধরিয়েছেন এবং উনি ওনার মতো করে কাজ করছেন। কিছুক্ষণ পর ওনার হাতের বিড়িটা শেষ হয়ে যায়। এরপর ওনাকে সজোরে পেছন থেকে কে যেন একটা লাথি মারে, আর লাথি খাওয়ার পর উনি মাটিতে উপর হয়ে পড়ে যান। এরপর উনি হুড়মুড় করে উঠে বসেন এবং পেছন দিকে তাকিয়ে দেখেন যে পিছনে কেউ নাই। এরপর উনি মারাত্মক ভয় পান এবং দ্রুত গতিতে হাঁপাতে হাঁপাতে বাড়িতে চলে আসেন এবং সবাইকে সব কথা বলেন। যদিও বা ওই ঘটনাটি ওই সময় উনি কাউকে বলেন নাই, তখনকার মতো আর কিছু হয় নাই আর কি। তো ওই দিন রাত থেকে ওনার শুরু হয় ভয়ঙ্কর রকমের জ্বর। কোনো কিছুতেই জ্বর আর নামে না। কোনো ডাক্তার দেখানো ওই সময় সম্ভব ছিল না, কারণ হচ্ছে করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন চলছে। তখন কেউ যদি শুনতো যে কোনো বাড়িতে কারো জ্বর এসেছে, তখন ওই বাড়ির আশেপাশে কেউ যেত না। মানুষরা কি করতো, তাদেরকে এক ঘরে করে দিত, এমন একটা অবস্থা। আমরা তো ওই সময়ের প্রেক্ষাপট, প্রিয় লিসেনার্স, আমরা অনেকেই জানি ওই ধরনের সিচুয়েশন আমরা পার করে এসেছি। এই জন্যই মূলত আমি 2020 সালের এপ্রিল মাসের কথাটা স্মরণ রাখতে বলেছিলাম আপনাদেরকে। তো হোসেন ভাইয়ের যে বাড়ি, এটা তো আমাদের এই যে মাজহারুল আলম ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন পাশাপাশি আর কি, তো ওনাদের প্রতিবেশী হওয়ায় আপদে বিপদে কিন্তু একে অন্যের খোঁজ খবর নিতেন, ওনারাও যেতেন। সেই সুবাদে এই মাজহারুল আলম ভাইয়ের মা উনি খোঁজ খবর নিয়ে মানে যখন নিতে গিয়েছেন, তখন মূলত এই ঘটনাটি জানতে পারেন যে আসলে কি হয়েছিল ওনার সাথে। শুরুতে বলেন নাই কাউকে আর কি। তো এই ঘটনা যখন এই মাজহারুল ভাইও জানেন, তখন মাজহারুল ভাই হোসেন ভাইকে বলেন যে ভালো একজন কবিরাজ দেখান তো ভাই, তাড়াতাড়ি, ব্যাপারটা তুচ্ছ তাচ্ছিল্য করেন না। কিন্তু হোসেন ভাই ব্যাপারটাকে তুচ্ছ তাচ্ছিল্য সুরে মানে উড়ায় দেন আর কি। ঠিক 3 দিনের মাথায় হোসেন ভাইয়ের মা মারা যায়। মারা যাওয়ার পর মৃত ব্যক্তির লাশ গোসল করানোর জন্য কোনো মানুষই খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ তখন যারা গোসল করাতো, বিশেষ করে লাশ গোসল করাতো, তারাও আসতে চাচ্ছিল না, কারণ করোনা ভাইরাসে মারা গেল কিনা, 3 দিনের মাথায় মারা গেল হঠাৎ করে জ্বর। তো এখন করোনা ভাইরাসে মরছে, বলতেছে যে ভয় পায় মরছে, এই ধরনের কথাও অনেকে বলছিল। কারণ ওই সময়ে এইগুলো বললে হয়তো বা মানুষজন তার গোসল দিতে আসতো। উনি যে করোনা ভাইরাসে মারা গেছেন এই বিষয়টা তো লুকানোর জন্য এই ধরনের একটা ফন্দি ফিকির করেছে, গল্প সাজিয়েছে, এই টাইপের চিন্তাও কেউ কেউ করেছেন হয়তো। তাদের এই চিন্তাটা ভুল ছিল, কারণ ওই সময় প্রেক্ষাপটে অনেকে এই ধরনের চিন্তা করবে, এটাই স্বাভাবিক। এখন কি আর করা, এই মাজহারুল আলম ভাইয়ের মা, হোসেন ভাইয়ের স্ত্রী, এই দুজন মিলে হোসেন ভাইয়ের মাকে বা মায়ের লাশকে গোসল করান। গোসল করাতে গিয়ে ওনার একটা ব্যতিক্রমী জিনিস আবিষ্কার করেন, সেটা হলো লাশের পেছনে মানে পিঠ বরাবর একটি কালো আঘাতের ছাপ খুবই স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে আছে। তবে আঘাতটা কিসের এটা বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, তবে কোনো আঙ্গুলের ছাপ স্পষ্ট ছিল না। তো যথারীতি ধর্মীয় রীতি রেওয়াজ অনুসারে তাকে গোসল এবং দাফন করানো হয়। ওনার জানাজার নামাজে উপস্থিত হয় 6 থেকে 7 জনের মতো মানুষ, কারণ ওই যে করোনা ভাইরাসের কারণে মানুষ ভয়ে কারো জানাজা আসতে চাইতো না, মৃত লাশও দেখতে চাইতো না, গোসল করানো তো পরের কথা। মূলত যেদিন দাফন করা হয় ওই দিন রাত থেকেই শুরু হয় আসল ঘটনা। ওনাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতেই ঠিক গভীর রাতে একটি ঘটনা ঘটা শুরু করে। গভীর রাতে মোটামুটি 1টা-1:30টার পরে কেউ একজন কান্না করছে এবং বাড়ির পাশ দিয়ে হাঁটছে। কারো কারো দরজায় একবার কড়া নাড়ে, কারো কারো জানালায় টোকা দেয়। কেউ যদি জিজ্ঞেস করে কে, বাইরে থেকে কোনো উত্তর নাই। কিছুক্ষণ পর আবারও সে কান্নার শব্দ।
এরকম কান্নার শব্দ প্রায় ওনাদের পাড়ার প্রত্যেকটা বাড়ির কেউ না কেউ ফেস করেছে। এইটা গেল ওনার মৃত্যুর পর প্রথম রাত্রের ঘটনা। দ্বিতীয় দিন থেকে শুরু হয় আরো ভয়ঙ্কর ঘটনা। কবরস্থান এবং ঈদগাহ মাঠের মাঝখান দিয়ে ওনাদের পাড়ার প্রধান রাস্তা হওয়ার কারণে সবাই এই পথ দিয়েই যাতায়াত করতে হতো, সবাই এই পথ দিয়ে যাতায়াত করে, এখনো করে। তো ওনাদের প্রতিবেশী আরেকজন চাচা, তার নাম হলো ফলু মুন্সি। তো উনি রাত 11টার দিকে বাজার থেকে আসছিলেন। তো বলে রাখা ভালো, উনি ছিলেন একজন পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর মানুষ হিসেবে অত্যন্ত ভালো ছিলেন উনি। উনি বাজার থেকে আসার সময় খেয়াল করেন রাস্তার মাঝখানে একজন মহিলা বসে নাকি সুরে কান্নাকাটি করছে। তবে উনি এই বিষয়টা খুবই স্বাভাবিকভাবে নিলেন, কাছে আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন যে কে তুমি, এত রাত্রে এখানে বসে কাঁদছো কেন? তো এগুলো যখন জিজ্ঞেস করলেন তো উনি তার দূর থেকে জিজ্ঞেস করছেন, কোনো উত্তর দেয় না, ওরকম কান্নাকাটি করেই যাচ্ছে। তবে পোশাক আশাকে মনে হচ্ছিল কোনো সম্ভ্রান্ত ঘরের এরকমটা না, দরিদ্র ফ্যামিলির কেউ হবে। যেটা উনি শাড়ি পরা ছিল সেটাও বেশ নোংরা ছেঁড়া ছিল, এরকম উনি দেখলেন আর কি। আর ওনার হাতে টর্চ ছিল, উনি টর্চ মেরেছিলেন, ওই দূর থেকে উনি এটা দেখেছেন স্পষ্টভাবেই, দেখে মানুষই মনে হয়েছে। তো আবার উনি কাছে গিয়েছেন, আবার জিজ্ঞেস কি ব্যাপার, উত্তর দাও না কেন, কে তুমি, এখানে বসে কান্নাকাটি করতেছো এত রাতের বেলায়, করোনার সময়? তখন উনি হঠাৎ করে যে জিনিসটা দেখতে পেলেন, এইটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পেলেন এটা আর কেউ না, এটা হচ্ছে সেই হোসেনের মা, যে কিনা 2 দিন আগে মারা গেছে। উনি কাছে যাওয়ার পর যখন ওই জিনিসটা মাথা উঁচু করেছে, উনি তো টর্চ লাইট মেরেছেন, মুখ বরাবর না মারলেও মাটি বরাবর মারলেন, কিন্তু ওই আলো যেটা চারদিকে ছড়িয়ে পড়ে ওই আলোতে উনি স্পষ্টভাবে দেখেছিলেন ওটা হোসেনের মা। উনি দেখার পর ওনার কিন্তু মনে আসে উনি তো 2 দিন আগে মারা গেছে, উনি যে মায়া জালে আবদ্ধ হয়ে গেছে বিষয়টা এরকম না। অনেক সময় এরকম হয় না যে মায়া জালে আবদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারে নাই যে সে আগে মারা গেছে, কিন্তু উনি দেখার সাথে সাথে বুঝতে পারেন আরে এই হোসেনের মা তো 2 দিন আগে মারা গেছে। আর আগের রাত্রেই তো মানুষের বাড়ির পাশ দিয়ে কান্নাকাটির আওয়াজ শোনা গেছে। তো উনি তো এই দৃশ্য দেখে জোর জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকেন এবং দৌড় দেন। উনি যখন দৌড় দিলেন, পেছন থেকে হঠাৎ করে বেশ কর্কশ কণ্ঠে, ওই হোসেনের মায়ের কণ্ঠ যেরকম ছিল ওইভাবেই বলে উঠলো, এই ফলু মুন্সি, আমারে বাড়ি নিয়ে যা, আমি এখানে একা একা থাকতে পারতেছি না, আমার খুব গরম লাগতেছে। এটা শোনার পর এই ফলু মুন্সি চাচা উনি পিছনে ঘুরে আবার বাজারের দিকে রওনা করেন। তো উনি তো পেছন দিকে ঘুরেছেন বলতে ওই রাস্তাটা অন্যদিকে মোড় নিয়েও যাওয়া যায় আর কি। উনি একদম পেছন দিকে তাকিয়ে যে ওই জিনিসটা দেখার চেষ্টা করছেন, বিষয়টা এরকম না। তো আবার আল্লাহু আকবার উনি বলেই যাচ্ছেন, তখনও পেছন থেকে কিছু একটা ওই অভয় বলে কর্কশ কণ্ঠে, কিন্তু উনি যেহেতু জোরে জোরে আল্লাহু আকবার বলছেন, ওই দ্বিতীয়বার আসলে কি বলেছিল এইটা উনি ওইভাবে খেয়াল করেন নাই। তো ভয়ানক ব্যাপার হলো ওই রাত্রে শুধু ফলু মুন্সি না, ফলু মুন্সি ওইখান থেকে চলে যাওয়ার পর ওই পথ দিয়ে আরো 2 জন ভিন্ন ভিন্ন সময় একা একা আসছিল আর কি, তারাও একই রকম ভাবে এই হোসেনের মাকে দেখেছে। তাদের মধ্যে একজন অজ্ঞানী হয়ে গেছে, আর একজন কোনো মতে দৌড়ে বাড়িতে এসেছে। তাদেরকেও নাকি ওই হোসেনের মা বলেছে যে আমারে নিয়ে যা। এর মধ্যে একজন যিনি এসেছে উনি ধান ক্ষেতের ভিতর দিয়ে চিৎকার করতে করতে ওরে বাবারে মেরে ফেললো বলতে বলতে এসেছে আর কি। তো পরের দিন থেকে ওনাদের পাড়ায় একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, যার ফলে সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বেরই হতো না। এমনিতেই তো করোনা ভাইরাসের কারণে মানুষ খুব একটা বাইরে বের হতো না, তারপর ভূতের উপদ্রব, দুইয়ে মিলে ওনাদের পাড়ার মানুষ খুব একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এরপর ওনাদের এলাকার মসজিদের হুজুরের পরামর্শে কোরআন খতম করা হয়, দোয়ার আয়োজন করা হয়, হোসেনের মায়ের জন্য দোয়া করা হয়। এরপর থেকে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা ছিল এই ঘটনার প্রথম অংশ। এবার আসি ঘটনার দ্বিতীয় অংশে। এই ঘটনাটি ঘটে 2023 সালের জুলাই মাসে। তো 2023 সালের জুলাই মাসে তো ওনাদের এলাকায় খুব ব্যাপক লোডশেডিং শুরু হয়। তো এমনই এক রাত্রে এই মাঝারুল আলম ভাইয়ের একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে খোকন, আর আরেকজন প্রতিবেশী ছোট ভাই, তার নাম হচ্ছে হিমেল, এই দুজনের ঘুম আসছিল না। ওনারা বাড়ি থেকে বের হওয়ার পর
মানে দুইজন দুই জায়গা থেকে বের হয়েছে, বের হয়ে দুজনের সাথে দেখা হয়েছে। এই দুইজনই ছিলেন আবার ধূমপায়ী, দুইজন মিলে চলে যায় বাজারে সিগারেট আনতে। তো নিয়ে আসার পথে হঠাৎ করে কবরস্থানের পাশে ওনার একটা গাব গাছ আছে, ওই গাব গাছের নিচে কোন একজন মহিলার কান্নার শব্দ শুনতে পান। হিমেল আর খোকন দুজনে কিন্তু অতি উৎসাহী হয়ে কাছে গিয়ে যান, কি ব্যাপারে এত রাত্রে কান্নাকাটি করে কে? হিমেল মানে বলে ওঠে, এই কে ওখানে এত রাত্রে কাঁদছে? তো হিমেল এই কথা বলার পর এই খোকনের কাছে ছিল টর্চ লাইট। খোকন আবার টর্চ লাইট নিয়ে এগিয়ে গেছে। তো গিয়ে দেখে যে মাথায় ঘোমটা দিয়ে একজন মহিলা কান্না করছে। তো কাছে যাওয়ার পর ওনারা বলছে যে, এই কে আপনি, এত রাত্রে কাঁদছেন, কি হয়েছে? এই কথা বলার পর ওই মহিলাটা ঘোমটা দিয়েছিল, মানে মাথা থেকে সামনে দিকে একটু ঘোমটাটা নামানো ছিল, চেহারা বোঝা যাচ্ছিল না। তো ওনারা এই কথা বলার পর যখন টর্চ লাইটটা যখন ধরেছেন, তখন ওনারা যে দৃশ্যটা দেখেছেন, এটা দেখার পর ওনাদের দুজনের রক্তই হিম হয়ে যায়। ওনারা দেখেন যে হোসেনের মা তার মাথা থেকে ঘোমটা ফেলে দিয়েছে। প্রথমে হোসেনের মা দেখেছে, হোসেনের মাকে তারা চিনতেন, 2020 সালে তো হোসেনের মাকে দেখেছেন। আর হোসেনের মা তার স্বভাবগত কারণে সকলের কাছে পরিচিত ছিলেন। তো হোসেনের মা যখন ওনারা দেখলেন, ভয় তো পেয়েছেন, আর ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায়। হঠাৎ করে দেখে যে হোসেনের মায়ের যে বডিটা দেখেছেন, মাথা ছিল, মাথাটা নাই, এখন মাথাবিহীন বডি দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে ওনারা তো ভয় ওখান থেকে চিৎকার দিয়ে দুইজনই দৌড়াতে বাড়িতে চলে আসেন। তো সবাই দুইজন একসাথেই মানে দৌড়ে একজনের বাড়িতে এসেছিলেন আর কি। তখন সবাইকে একত্র করা হয়, বলে যে তারা কি দেখেছে। কথা শোনার পর অনেকেই ওনাদের দুজনকে সাথে নিয়ে ওইখানে যায়। তবে যাওয়ার পর ওনারা কেউ আর তাকে দেখেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে যে হোসেনের মায়ের যে কবর, ওই কবরের ওইখান থেকে নাকি বিভিন্ন সময় কান্নার শব্দ পাওয়া গেছে। এমনকি এই যে মাঝারুল আলম ভাই, উনি নিজেও নাকি শুনেছেন। ওই গ্রামে 10 থেকে 15 জন মানুষ এই কান্নার শব্দ শুনেছে। তবে এটা এখন আর ওরকম নাই। তবে 2023 সালের জুলাই পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে, এই পর্যন্তই ছিল হোসেনের মায়ের ঘটনাটা। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ঘটনাটি ভয়ের ছিল নিঃসন্দেহে, কিন্তু শুরুতে বলেছিলাম যে মৃত মানুষের কোনো সমালোচনা করা উচিত নয়, যার কারণে আমরা কিন্তু আসল পরিচয় গোপন রেখেছি, গ্রামের নামটা আমরা বলি নাই। কিন্তু আপনারা এরকম অনেক ঘটনা শুনতে পাবেন, আমিও শুনেছি, যে মানুষগুলো খুব স্বভাব খারাপ আর কি, এরকম মানুষকে কষ্ট দেয় বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যম দিয়ে। দেখা গেছে ওনারা মৃত্যুর পর তাদের কারিন জিনগুলো এরকম করে মানুষকে বিরক্ত করতে থাকে। এরকম ঘটনা অসংখ্য আছে। গ্রামের খুব দুষ্টু ছেলে মারা গেছে, যারা মানুষকে খুব বিরক্ত করত, সেই ছেলেটা মৃত্যুর পর তাকে বিভিন্ন সময় দেখা গিয়েছে। এরকম অনেক সন্ত্রাসীদের যে চেহারাটা, ওই চেহারা নিয়েও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনগুলো এসে ভয় দেখায়। এরকম ঘটনা আমরা অনেক সময় শুনেছি। তো প্রিয় লিসেনার্স, হয় কি যে মানুষ মারা যাওয়ার পর সে তো আর কখনো ফেরত আসতে পারে না, কিন্তু তার সাথে থাকা দুষ্ট কারিন জিনগুলো তার অবয়বে এসে ভয় দেখায়। আর কবরের পাশ থেকে কান্নার আওয়াজ, এই জিনিসগুলো আসলে এটার ব্যাখ্যা দেওয়াটা খুবই মুশকিল। কারণ মানুষ মারা যাওয়ার পর তার কবরের আওয়াজ শুধু মানুষ এবং জিন ছাড়া ফেরেশতা এবং সকল পশু পাখি বুঝতে পারে। তবে আল্লাহ তাআলা চাইলে কখনো কখনো মানুষকে তার নিদর্শন শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং আমি এর আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম, কবর ছোট হয়ে আসার ঘটনা, আপনারা সেটা শুনেছেন রাজবাড়িতে। রেজাউল কাকা, যেটার প্রত্যক্ষ সাক্ষী এখন পর্যন্ত একমাত্র জীবিত ব্যক্তি, অন্যরা সবাই মারা গেছেন, উনি এখনো জীবিত আছেন। রাজবাড়ি সদর উপজেলার বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসায় যে মসজিদ রয়েছে, সেই মসজিদের মুয়াজ্জিন রেজাউল কাকা। তো ওনারকে নিয়ে কিন্তু আমি কয়েকটা ইন্টারভিউ করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন সেটা। তো যাই হোক, এটি ছিল ঘটনা। মূলত এই বিষয়টা বলার জন্যই ছদ্মনামে হোসেনের মায়ের ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। সাধারণত আবারও বলছি, কোনো মানুষ মারা গেলে তার নাম নিয়ে তার সমালোচনা করা উচিত নয়। বিষয়টা শুধু শিক্ষা দেওয়ার জন্য, যার থেকে আমরা এটা থেকে কোনো লেসন পেতে পারি, এই জন্যই বলা। আমি সন্তোষ প্রামাণিক,
আমি বর্তমানে সুন্দরবনের অন্তর্গত কোন একটা গ্রামে থাকি। আমি স্মার্টফোন চালানোয় অক্ষম হওয়ার কারণে আমার ভাইপোর মাধ্যমে রাজদীপ বাবুর কাছে আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমি পেশায় একজন মাছ শিকারী ও মাছ চাষি। জীবিকা নির্বাহের জন্য আমাকে জীবনের অনেক রাত নদীতে মাছ শিকারের কাজে কাটাতে হয়েছে। এখন বার্ধক্যজনিত কারণে আর মাছ ধরতে পারি না আগের মতো। বর্ষাকালের রাত, বাড়ি থেকে একটি বর্ষা ও থলে নিয়ে আর সাথে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ি। আসলে বর্ষাকালে নদী থাকে তার উত্তাল রূপে, তাই তখন নদীতে মাছ ধরা সম্ভব হয় না। নদী সংলগ্ন ছোট নালা ও বিলে মাছ ধরছিলাম সেদিন। 4-5টা মাছ ধরলাম। এবার একটু খেয়াল করে দেখলাম যে বিলের মধ্যে আমি আছি বা যেখানে মাছ ধরছিলাম তার দক্ষিণ পূর্ব দিকে জলের মধ্যে ছপ ছপ শব্দ পাওয়া মাত্রই আমি ঘুরে তাকাই আর দেখি ওই দিকে একটি বিশেষ জায়গায় জলের মধ্য দিয়ে বুদবুদ উঠছিল। আমি দেখে ওই দিকে হেঁটে হেঁটে যাই। ওই জায়গায় যাওয়ার মাত্রই আমি ফিল করলাম প্রায় হাঁটু সমান জলের নিচ থেকে কেউ আমার পা চেপে ধরেছে। আমি সে সময় ভয় তো পাচ্ছিলামই, কিন্তু তারপরেও আমি শরীরের সর্বশক্তি দিয়ে পা ছাড়িয়ে ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। আমি প্রথমে বর্ষাটি আমার পাশে পানির মধ্যে কাদার মধ্যে গেড়ে দিয়ে আমি কিছুটা নিচু হয়ে হাত পানির মধ্যে দিয়ে ওই হাত দুটি ছাড়ানোর চেষ্টা করছিলাম। কিন্তু আমি যখনই হাত দুটি আমার পায়ের নিচ দিকে নিয়েছি তখনই ফিল করলাম, বিশেষ করে ওই হাত দুটি যখন আমার 2 হাত দিয়ে ধরেছি, আমি বুঝতে পারলাম আরে এ তো শুধু 2টি হাত, সাথে তো কোনো দেহ নেই, শরীরবিহীন 2টি হাত। এই শরীরবিহীন 2টি হাত আমাকে ধরে রেখেছে। কিন্তু সেই শরীরবিহীন হাতের সাথে আমি শক্তি দিতে পারছিলাম না। তাই এক প্রকার আন্দাজ করেই আমার পাশে থাকা বর্ষাটি আবার নিয়ে সজোরে দিলাম এক খোঁচা। আর তখনই নাকি সুরে একটা আর্তনাদ ভরা চিৎকার শুনতে পেলাম। আর তার সাথে আমিও তীব্র যন্ত্রণা অনুভব করলাম, কারণ বর্ষার একটা গজাল আমার পায়ের আঙ্গুলে বেঁধে যায়, আর যার ফলে প্রচণ্ড ব্যথা পাই আমি। এরপর আমি ফিল করলাম আমার পা ছেড়ে ওই হাত দুটো মাটির মধ্যে ঢুকে যায়, আর আমি কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে ডাঙায় উঠে পড়ি আর দেখলাম পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে। আমি যন্ত্রণার চোটে ওখানেই পা ধরে বসে পড়ি। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে খোঁড়াতে খোঁড়াতে হাঁটা শুরু করি। কিছুটা দূরে যাওয়ার পর দেখলাম আমার একটু সামনে থাকা বড়ই গাছ দিয়ে একটা কালো অবয়ব লাফ দেয় আমার সামনে। আমি থমকে দাঁড়িয়েছিলাম এটি দেখে। সে অবয়ব দেখতে ছিল লম্বায় 10 ফুটের মতো। কালো কোট পরা, সেই কোটের ঝুল ছিল তার হাঁটু পর্যন্ত। তার মাথার চুল লাল আগুনের মতো জ্বলছিল, আর মুখে কোনো মাংস ছিল না। দাঁতগুলো বুকের কাছাকাছি পর্যন্ত লম্বা, আর পা দুটো ছিল ঘোড়ার খুরের মতো। হাত দুটোর চামড়া ছিল সাপের চামড়ার মতো। আধো আলো ছাওয়ায় এবং যতটুকু আলো ছিল চাঁদের আলো, তার এই দেহ যেন চকচক করছিল। আর এই আধো আলো ছায়ার মধ্যেই তাকে খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সেই কালো অবয়বটা সাহেবী কায়দায় আমার সামনের রাস্তায় এপাশ থেকে ওপাশে 2বার পায়চারি করে, একটু ভাবনার মতো ভান করে। আমাকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলে ওঠে, শোন, তোর 3 ছেলে মেয়ে আমি জানি। আজ আমার বাচ্চাটা তোর সাথে খেলা করছিল, তুই ওর ডান হাতটা নষ্ট করে দিলি চিরকালের মতো।
তোকে জীবিত ছেড়েছি কেন জানিস? এই বলে ওই অবয়বটি ভয়ানক একটি হাসি দিয়ে ওঠে এবং এরপরে বলে, তুই জানবি কি করে? তোর তো জানার কথা নয়, আমি তোকে জানাচ্ছি, শোন তাহলে। তোর এই কাজের শাস্তি স্বরূপ একে একে তোর বাচ্চাগুলোকে আমি 2-1 দিনের ব্যবধানে আমার খোরাকি বানাবো, মানে আমি খেয়ে ফেলবো তাদেরকে। এমন ভাবে ওদের মারবো যাতে ওদের কোনো শ্মশানে নিয়ে গিয়ে পোড়াতে না পারিস। অপেক্ষা কর, 2-1 দিনের মধ্যে তোর জীবনকে আমি নরকে পরিণত করে দেব। এই বলে কালো অবয়বটা আমার সামনে এসে আমাকে এত জোরে একটি থাপ্পড় দেয়, যার ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে দেখতে পাই আমার বাড়িতে। আমাকে আমার বাড়ির সদস্যরা কি হয়েছে জিজ্ঞেস করে, তখন আমি বলি সব ঘটনা। আমার দাদা আমাকে বলে, চিন্তা করিস না, আমি আজই দাশু গুনিনের বাড়িতে যাব। আমার দাদা দাশু গুনিনের বাড়ি যায়। দাশু গুনিনের বাড়ি ঢোকা মাত্রই দাশু বলে, এ কারে নিয়েছিস? আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না। আমার ক্ষমতার বাইরে এই শয়তানের সাথে লড়াই করা। তখন অনেকবার আকুতি মিনতি করার পর দাশুগুনিন বলেন, আচ্ছা, আমার এক ছাত্র আছে যার নাম নবীনচন্দ্র সারেন। যদি কেউ পারে, ঈশ্বরের ইচ্ছায় নবীনই পারবে। তখন আমার দাদা দাশুকে বলে, আপনি পারলেন না, আপনার শিষ্য কি করে পারবে? দাশুগুনিন তখন একটু রেগে গিয়ে বলেন, ওরে মূর্খ, তোরা সব বুঝতে পারলে তোরা আমার কাছে আসলি কেন? দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তখন আমার দাদা ক্ষমা চান। দাশুগুনিন দাদাকে ক্ষমা করে দেন তার এই আচরণের কারণে বা এই কথার কারণে, এবং তারপর তিনি নবীন তান্ত্রিকের ঠিকানা দেয়। তার ঠিকানা নিয়ে আমরা সবাই বাড়িতে ফেরত আসি। ইচ্ছা ছিল পরদিন নবীনতান্ত্রিকের বাড়িতে সবাই মিলে যাব। সেদিন রাতে যথারীতি অন্য দিনের মতোই কাজ শেষ করে রাতের বেলা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভাঙে আমার 3 বছরের মেয়ের চিৎকারে। আমি চোখ খুলে দেখি আমার স্ত্রী আমার পাশে নেই। আমি কোনো রকমে ব্যথা পা নিয়ে উঠে খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাহিরে বের হই। বাইরে বের হয়ে দেখি আমার দাদা বৌদি সহ পরিবারের সবাই ঘুম থেকে উঠে এসেছে। আর তখনই আমি সহ সবাই আরেকটা আর্তনাদ যুক্ত চিৎকারের আওয়াজ শুনতে পাই। সেই চিৎকারটিও আমার মেয়েরই ছিল। চিৎকারের শব্দটা এসেছিল আমাদের ভাড়ার ঘর থেকে। আমার দাদা আর ছোট ভাই এক দৌড়ে ভাড়ার হারিকেন সহ ভাড়ার ঘরে ঢোকে, আর তারপরেই আমি ঢুকি। ভাড়ার ঘরের মধ্যে ঢুকে দেখি আমার স্ত্রী একটি লোহার হাত দা দিয়ে আমার বাচ্চাটার দেহ থেকে হাত পা কেটে আলাদা করে, মেয়েটার বুকের পাঁজর আলাদা করে সেখান থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে আর হি হি করে হাসছে মানসিক বিকারগ্রস্ত রোগীর মতো। আর তার পাশে আমার আরো 2টো বাচ্চার আধা খাওয়া লাশ পড়ে আছে। আমি তখন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ পর আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরার পর দেখতে পাই বাড়ি ভর্তি লোক, আর পাশের ঘর থেকে নারী পুরুষের দ্বৈত কণ্ঠে কিছু ধমকি ভেসে আসছিল। আসলে ওই অবস্থা আমার স্ত্রীকে দেখে সবাই চিৎকার চেঁচামেচি করে, আর আশেপাশের মানুষজন সবাই চলে আসে আমাদের বাড়িতে। আর 10-12 জন পুরুষ মিলে আমার স্ত্রীকে ওখান থেকে সরিয়ে নিয়ে পাশের ঘরে আটকে রাখা হয়। পবিত্র জলে লাল সুতো ভিজিয়ে ওই ঘরের জানালা দরজা বন্ধ করে রাখা হয়েছিল, যাতে ওই শয়তানকে তান্ত্রিক আসা পর্যন্ত আটকে রাখা হয়। ওই রাতে প্রায় 20-25 জন মানুষ মশাল হাতে নবীন তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হন, আর আমাকে জ্ঞানহীন অবস্থা আমার ঘরে আনা হয়। আর আমি সজ্ঞানে আসার পর শুনি এসব ঘটেছে আমার জ্ঞানহীন থাকার সময়কালে। আমি খুব কাঁদছিলাম আমার বউ ও বাচ্চার কথা ভেবে। কে আমাকে এবার বাবা বলে ডাকবে? কে আমার উপর রাগ করে বলবে
আমি বাপের বাড়ি চলে যাব? কে আমাকে ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে? কে আমাকে আমি বাজার থেকে ফেরার পর বলবে, আমার জন্য লজেন্স এনেছো বাবা? আমি কাদের শোনাবো আমার মাছ ধরার গল্প? আমি কাদের নিয়ে মেলায় গিয়ে জিলাপি কিনে দেব? এইসব ভাবছিলাম, আর ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। এমন সময় বাইরে থেকে কয়েকজনের কথা শুনতে পেলাম তারা বলছে, ওই দেখ নবীনতান্ত্রিক এসেছে। তাদের এই কথা শুনে একজনের কাঁধে ভর দিয়ে আমি বাইরে আসি। তান্ত্রিক আমাদের বাড়িতে আসে। তান্ত্রিক উঠানের মাঝে একটি বৃত্ত আঁকে, আর তার মাঝে আমার স্ত্রীকে এনে বসায়, আর নিজে একটি বৃত্ত আঁকে, আর তার মাঝে বসে এক গোছা ধূপ জ্বালিয়ে সেই ধূপে মন্ত্র পড়ে ফু দিতে থাকে। আমার স্ত্রীর চারপাশে সেই ধূপকাঠি লাগিয়ে দেয়। আমার স্ত্রীর মাঝে থাকা শয়তান বলছিল, তোকে জাহান্নামে পাঠাবো জানোয়ার। তান্ত্রিক তার উপরে বলেন, তুই একটা তুচ্ছ নরকের কীট, তুই আমাকে কি মারবি রে? আমার মৃত্যু ঠিক করে রেখেছেন সর্বশক্তিমান। তান্ত্রিক এবার বলে, তোকে হয় আমি বোতল বন্দি করব, না হলে হত্যা করব, কিন্তু তোর একটা দফা রফা না করে আমি যাব না। তোর সামনে দুটো পথ খোলা আছে, তুই হয় আমার সাথে সমঝোতা করবি, আর না হলে তোকে আমি খতম করে দেব একদম। কোনটা নিবি? মরবি নাকি সমঝোতা করবি? বল কি করবি? আমার স্ত্রীর ভেতরে থাকা সেই শয়তান বলে, আমি কোনোভাবে এই মহিলাকে ছাড়বো না। তখন তান্ত্রিক বলে, আচ্ছা তুই এইবার শেষ, তোর সাথে আর কোনো কথা হবে না, তোকে আর কোনো অনুরোধও করব না। একবার বলেছি, এ পর্যন্তই শেষ। তুই কি ভেবেছিলি তোকে বারবার অনুরোধ করব? সেই সুযোগ তো তুই পাবি না। এই বলে তান্ত্রিক এক বিশেষ প্রক্রিয়া শুরু করেন, আর তিনি একটা পুতুল বের করে সেই পুতুলের উপর তেল বিশেষ মন্ত্র পড়ে ঢেলে দেন, আর তখনই এক বিশাল আর্তনাদের শব্দ করে জ্ঞান হারিয়ে পড়ে যায় আমার স্ত্রী। আর নবীনতান্ত্রিক এই বলে চলে যান যে সব সমস্যার সমাধান হয়েছে, ওই শয়তানকে আমি মেরে ফেলেছি। কিন্তু আমার স্ত্রী চিরকালের মতো বাক শক্তি হারিয়ে ফেলে, কারণ সেই যে শেষ চিৎকার করেছিল, সে এত জোরে চিৎকার করেছিল, তার এই চিৎকারের কারণে আমার স্ত্রীর বাক যন্ত্র নষ্ট হয়ে যায়। আমার স্ত্রী আমাকে কাগজে ভাঙা ভাঙা অক্ষরে লিখে জানাতো তার মেয়েদের কথা আর তার অনুশোচনা বোধ। আমার ব্যর্থতা ছিল, আমি আমার স্ত্রীকে তার অনুশোচনা বোধ থেকে বের করে আনতে পারিনি। আমার স্ত্রী প্রচণ্ড মনোকষ্টে থাকতে থাকতে অসুস্থ হয়ে সে বছরই শোকে দুঃখে মারা যায়। আমি আর নতুন করে বিয়ে করতে চাইনি, কিন্তু সেই খারাপ সময়ের 4 বছর পর আমি আবার বিবাহ করি। এখন আমার 2 ছেলে ও আমার দ্বিতীয় স্ত্রীর সাথে বাকি জীবনটা ঈশ্বরের আশীর্বাদে ভালোই কাটাচ্ছি। এখন আর রাতে মাছ ধরি না, কাজ যা থাকে সন্ধ্যায় শেষ করে বাড়ি ফিরি। ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন, আর চেষ্টা করবেন গভীর রাতের কাজ পারতপক্ষে উপেক্ষা করার। আমি জানি আমাদের পুলিশ, সিকিউরিটি, গাড়ি চালক, ডাক্তার, নার্স এনাদের রাতে কাজ করতেই হয়। একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো, কোনো অলৌকিক কিছুর অনুভূতি পেলে দয়া করে উপেক্ষা না করে ঈশ্বরকে স্মরণ করবেন। উনি সর্বশক্তিমান, উনি রক্ষাকারী, উনি চাইলে সব সম্ভব। আমার সাথে ঘটে যাওয়া ও আমার জানা আরও সত্যি ঘটনা আছে, যা আমি পরবর্তীতে আমার ভাইপোর মাধ্যমে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সন্তোষ প্রামাণিক, আপনাকে খুবই ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি নিজে স্মার্টফোন চালানোয় অভ্যস্ত না হলেও আপনি আপনার ঐকান্তিক প্রচেষ্টায় আপনার ভাইপোর মাধ্যমে আপনার সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই।
আপনার সাথে যে ঘটনা ঘটেছে আমরা কখনোই চাইবো না সেই ঘটনা কারোর সাথে ঘটুক। আপনার ফুটফুটে 3টি সন্তান মারা গেছে বললে ভুল হবে, তাদেরকে হত্যা করা হয়েছে। আপনার স্ত্রী শোকে দুঃখে অসুস্থ হয়ে মারা গিয়েছে। এই শোক আসলে ভুলবার মতো নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই শোক থেকে কিছুটা কাটিয়ে ওঠার তৌফিক দান করেছেন এবং আবার নতুন জীবনে প্রবেশ করে সেই শোক ভুলে থাকতে সাহায্য করেছেন। আমরা কামনা করি আপনি অনেক অনেক ভালো থাকুন, আর আপনি মেন্টালি যে ট্রমাটাইজড হয়েছেন এখান থেকে যাতে পুরোপুরি বের হয়ে আসতে পারেন। প্রিয় লিসেনার্স, আমরাও চাইবো না কখনোই সত্যি সত্যি এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক। আমরা আপনাদের সাথে ঘটনা শেয়ার করি, এটা সত্য। আমরা অনেক অনেক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, এটা সত্য। কিন্তু কখনো চাইবো না এই ধরনের ঘটনা ঘটুক, আর সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে বিনোদন দিতে পারি। আমরা কখনোই এই ধরনের বিনোদন চাই না। আমরা চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক, কিন্তু যে ঘটনাগুলো ঘটে গিয়েছে আমরা চাইলেও তো সেগুলো আর রোধ করতে পারবো না। আর সামনেও যদি কোনো ঘটনা ঘটেও যায় সেগুলো আমরা চাইলে আটকাতে পারবো না। কিন্তু আমরা মনে মনে কখনোই চাই না যে এই ধরনের ঘটনা ঘটতে থাকুক আর আমরা সেগুলো কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ও শেষ ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স আরও একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে ইনশাল্লাহ শোনাতে যাচ্ছি, এই ঘটনাটিও কোনো সুখকর ঘটনা নয়, ভয়ের ঘটনা তো বটেই, কিন্তু এটার এন্ডিংটা মোটেও ভালো নয়, খুবই খারাপ এবং খুবই মর্মান্তিক, ভয়ানক। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আশা করছি পুরো ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবারের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শেখ সালমান, যিনি বর্তমানে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসাবে কর্মরত রয়েছেন। আর এই ঘটনাটি ওনার পাঠানো আমাদের এই চ্যানেলের দ্বিতীয় ঘটনা। তো ঘটনাটি মূলত উনি শুনেছেন ওনার বন্ধু আসিফের কাছ থেকে। মূলত আসিফের এক চাচাতো বোন, তার নাম হচ্ছে মারিয়া, তার সঙ্গেই এই ভয়ানক ঘটনাটি ঘটেছিল। আর আসিফের বাড়ি পাবনা জেলার শীতলপুর নামক গ্রামে, আর ওনার চাচাতো বোনের বাড়িও সেখানে। আর চাকরির সূত্রেই মূলত আসিফের সাথে শেখ সালমান ভাইয়ের পরিচয়। আর আসিফ আর উনি একই জায়গায় থাকতেন। তো যখন উনি ঘটনাটি শুনেছিলেন, দিনটি ছিল 2021 সালের জুলাই মাসের কোনো এক বৃহস্পতিবার, যেহেতু পরদিন শুক্রবার ছুটি ছিল। আর সেদিন রাতে আনুমানিক 10টার দিকে ওনারা মেসের ছাদে গিয়ে আড্ডা দিচ্ছিল। তখন সবাই ভূতের গল্প শেয়ার করা শুরু করে। সেখান থেকে আসিফের ঘটনা উনি জানতে পারেন এবং এরপরে এই ঘটনাটি উনি মনে রেখেছিলেন এবং আমাদেরকে শেয়ার করেছেন। ঘটনাটির সূত্রপাত মূলত 2017 সালের মার্চ মাসের কোনো এক সময় ঘটেছিল। এটি কিন্তু আসিফ যিনি যিনি মূলত এই শেখ সালমান ভাইকে বলেছেন, তার মতো করে এখন আমরা বলার চেষ্টা করব, তার মতো করে বলতে তার ভাষায় নয়, আমার ভাষায় আমি বলছি, কিন্তু আমরা এখন চিন্তা করব আসিফ ভাই উনি বলছেন ঘটনাটি। তো আসিফ ভাই যখন উনি ওনার চাচা, ওই সময় আবার ওনাদের ওই চাচা বাড়ি এবং ওনাদের একই জায়গায়, একই মোটামুটি পাশাপাশি আর কি। তো সন্ধ্যা হয়ে আসছিল, মশার উৎপাত খুব বেড়ে গিয়েছিল ওই সময়। তো আসিফ ভাইয়ের যে চাচি, তো উনি ওনার মেয়ে আসিফ ভাই চাচাতো বোন মারিয়া, যার নাম ছিল মারিয়া, তার বয়স 14, 15 বা 16 এরকম ছিল, ম্যাক্সিমাম 16 ছিল আর কি। তাকে বলে যে দোকান থেকে দ্রুত কয়েল কিনে আনতে। দোকানটা তার বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, 7 থেকে 8 মিনিটের দূরত্ব ছিল। তো মাগরিবের আজানের কিছু সময় আগের ঘটনা কিন্তু এটি। আর ওই দোকানে যেতে হলে রাস্তার পাশে একটি জঙ্গলের মতো রয়েছে।
তো সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে আর কি, জঙ্গলের পাশে রাস্তা রয়েছে, সেখান দিয়ে যেতে হবে। তো তিনি সেখানে যান, মানে মারিয়া সেখান থেকে ওই দোকানে যান, দোকান থেকে ওই কয়েল কিনে বাড়ি চলে আসে, সব কিছু স্বাভাবিক। ওই দিন থেকে 4 থেকে 5 দিন কিছুই হয়নি, একদম স্বাভাবিক। কিন্তু এরপর থেকেই বাড়ির লোকজন খেয়াল করে মারিয়ার আচরণের ব্যাপক পরিবর্তন হয়েছে। সারাক্ষণ হাসি খুশি চঞ্চল মেয়েটা একদম চুপচাপ একা একা থাকে, কারোর সাথে কথা বলে না, মেশে না। আর তার খাওয়া অদ্ভুত রকমের মানে বেড়ে গিয়েছিল, আগে যা খেত তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণও সে খেত। এত খাওয়ার পরও দেখা যাচ্ছে যে তার শরীর ভেঙে পড়তে শুরু করছে এবং খুব দ্রুত সে শুকিয়ে যাচ্ছে, ওজন অস্বাভাবিক রকম মানে কমে যাচ্ছে আর কি। আর অস্বাভাবিক অঙ্গভঙ্গি তার। আর আজান শুনলেই কান বন্ধ করে রাখে, মানে 2 হাত দিয়ে কান চেপে ধরে রাখে। আর আজানের সময় এভাবে 2 কান চেপে ধরে কেমন যেন ছটফট করতে থাকে, এপাশ ওপাশ দৌড়াতে থাকে, এমন একটা অবস্থা। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাড়ির সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার দেখানো হয়, ডাক্তার অনেকগুলো টেস্টও করান, কিন্তু তার কোনো রোগই ধরা পড়ে না। ডাক্তার যাবতীয় রিপোর্ট দেখে বলে মারিয়া সম্পূর্ণরূপে সুস্থ। পরিবারের লোকরা বলে তাহলে এরকম শুকিয়ে যাচ্ছে কেন? তখন বলে তার ভিটামিনের অভাব পড়েছে। এই কারণে ডাক্তার তাকে বেশ কিছু ভিটামিনের ওষুধ প্রেসক্রাইব করেন। তো বাড়ির সদস্যরা সেটাকেই মনে করেন সমাধানের পথ, এই মনে করে সেই ওষুধগুলো কিনে চলে আসেন এবং তাকে রেগুলার সেই ওষুধগুলো খাওয়াতে থাকেন। কিন্তু এর পরেও শরীরের কোনো উন্নতি হয় না এবং আগে যেই বিষয়গুলো হচ্ছিল তার সাথে সেগুলো চলতে থাকে। অস্বাভাবিক হাসি, অস্বাভাবিক রকমের কান্না, ভয়ানক চিৎকার, এই সমস্ত বিষয় কিন্তু একদম স্বাভাবিক না। সেটি অন্য কেউ বুঝতে না পারলে প্রথম যিনি বুঝতে পেরেছিলেন সেটি হচ্ছে আসিফ ভাইয়ের দাদি। আসিফ ভাইয়ের দাদি তার ছেলেকে, মানে আসিফ ভাইয়ের কাকাকে বলে যে মারিয়াকে ভালো কোনো কবিরাজ দেখানোর জন্য। কিন্তু ওনার কাকা প্রথম দিকে রাজি হন না, যাই হোক পরবর্তীতে রাজি হয়েছিলেন। তো ওই দিন বিকেলে একজন কবিরাজের সন্ধান পান কাকা। পরদিন সকালে গিয়ে কবিরাজকে ঘটনা খুলে বললে কবিরাজ পরবর্তী মঙ্গলবার চিকিৎসা করবে বলে রাজি হন এবং ওনাদের বাড়িতে আসবে বলে কথা দেয়। যথারীতি মঙ্গলবার কবিরাজ আসলেন। কবিরাজকে দেখে মারিয়া ছটফট করতে লাগলো। তখন কবিরাজ চাচিকে বললেন যে একটু ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল গরম করে আনতে। কবিরাজের সামনে মারিয়াকে আনা হলো। কবিরাজ সেই গরম করা সরিষার তেল মারিয়ার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে লাগিয়ে দেয় আর তার রিচুয়াল বা মন্ত্র বা এগুলো পড়তে থাকে বিড়বিড় করে। তারপর কনিষ্ঠ আঙ্গুলের নখ চেপে ধরে বলতে লাগলেন, কবিরাজ তুমি কে? সাথে সাথে মারিয়া শান্ত হয়ে যায়, একদম শান্ত। মানে একটু আগে যে মারিয়া ছটফট করছিল, অস্বাভাবিক আচরণ করছিল, চিৎকার করছিল, এখন একদম শান্ত, কোনো শব্দ করে না। অনেকক্ষণ অপেক্ষার পর মারিয়া একটা কর্কশ কণ্ঠে উ উ আ আ এরকম শব্দ করে হাসতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। কবিরাজ আসিফ ভাইয়ের কাকাকে বলে তার দ্বারা এ কাজ সম্ভব নয়, খুবই শক্তিশালী একটি জিনের খপ্পরে পড়েছে মারিয়া। আর এই জিনটা এতটাই শক্তিশালী যে জিনের বিরুদ্ধে কাজ করলে ওই কবিরাজের প্রাণ বিনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে খুব বেশি। কবিরাজ মারিয়ার চিকিৎসা করতে অস্বীকৃতি জানালেও সে ভালো একজন কবিরাজের সন্ধান দিয়ে যান এবং বলেন যে আপনারা ওই কবিরাজের কাছে নিয়ে যান। তো কবিরাজের পরামর্শ অনুযায়ী নতুন কবিরাজের কাছে আসিফ ভাইয়ের কাকা মারিয়াকে নিয়ে যান। সেই কবিরাজও আসিফ ভাইয়ের কাকাকে বলে দেন যে তার দ্বারা এই কাজ সম্ভব নয়, তিনি এই দুষ্টু জিনকে তাড়াতে পারবেন না। হতাশ হয়ে সবাই ফিরে আসে। আর মারিয়ার শরীর এতটাই শুকিয়ে গিয়েছিল যে তার শরীরের হাড়গোড়ও বেরিয়ে আসতে চাইছে, এমন একটা অবস্থা। মনে হচ্ছে দুর্ভিক্ষ পীড়িত এলাকার সে সদস্য,
এমনটা মনে হচ্ছিল। যাই হোক, কিছুদিন পর দেখা দিল আরও একটি সমস্যা। সন্ধ্যার পর মাঝে মাঝে মারিয়া উধাও হয়ে যেত। অনেক খোঁজাখুঁজি করার পর তাকে রাস্তার পাশে সেই জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। আবার দুপুরবেলায় মেয়ে মানুষ হয়ে সে গাছের মাথায় উঠে বসে থাকত। তেমনি একদিন দুপুরবেলায় মারিয়া তাদের বাড়ির পেছনের কদম গাছে উঠে বসে আছে, একদম উঁচুতে। বাড়ির লোকজন তাকে নামানোর চেষ্টা করে, কিন্তু নামে না। সে শুধু রাগে গোঙাতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। তো আসিফ ভাইয়ের ছোট কাকা, যিনি অনেক সাহসী মানুষ ছিলেন, তিনি গাছে উঠে মারিয়াকে জোর করে নামিয়ে আসতে চান। কিন্তু গাছে ওঠার পর মারিয়া ছোট কাকার গলা চেপে ধরেন। ছোট কাকা শত চেষ্টা করেও মারিয়ার হাত থেকে তার গলাকে সরাতে পারছেন না। কাকা যেন গলা কাটা মুরগির মতো ছটফট করছে। অবস্থা বেগতিক দেখে আসিফ ভাইয়ের দাদা আজান দেওয়া শুরু করে, আর সাথে সাথে মারিয়া ওর ছোট কাকাকে ছেড়ে দেয়। তারপরও ছোট কাকা কিন্তু যেহেতু সাহসী মানুষ ছিলেন, তিনি গাছ থেকে নেমে আসেননি। তো আজানের শব্দে মারিয়া ছটফট শুরু করে এবং দুই কান বন্ধ করে ফেলে দুই হাত দিয়ে। এই সুযোগে ছোট কাকা অনেক কষ্ট করে মারিয়াকে নিচে নিয়ে আসে। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা। এই ঘটনা দুদিন পর একজন তান্ত্রিক ধরনের লোক মারিয়াদের বাড়িতে আসে। তিনি এসে বলেন তিনি মারিয়াকে সুস্থ করে তুলবেন, গ্যারান্টি সহকারে সুস্থ করবেন। বাড়ির সবার অবস্থা এমন যে যে যা বলছে তাই করছে, কারণ মেয়েকে তো সুস্থ করতে হবে। তো বাড়ির সবাই রাজি হন। কবিরাজ বলল তার চিকিৎসা করতে হলে এই বাড়িতে তাকে 3 দিন থাকতে হবে। এতেও বাড়ির সবাই রাজি হন। সেদিন রাতে কবিরাজ বাড়ির সবাইকে জড়ো করে বলেন এখন তিনি মারিয়ার ঘাড়ের জিন ছাড়াবেন। বাড়ির উঠোনে বড় করে একটা গোল দাগ দেন সেই কবিরাজ, এবং সেই দাগ দেয়া বৃত্তের বাইরে সবাইকে দাঁড়াতে বলেন। বৃত্তের মাঝে কাঠ দিয়ে আগুন জ্বালান তিনি। সেখানে বসে মন্ত্র পড়তে থাকেন। একটু পর তার সামনে মারিয়াকে বসানো হয়। তান্ত্রিক মারিয়াকে প্রশ্ন করতে থাকে, কিন্তু মারিয়া কোনো উত্তর দিতে চায় না, বরং মারিয়া রেগে আরো ক্ষেপে যায়। সে গড়গড় আওয়াজ করতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। অবস্থা বেগতিক দেখে তান্ত্রিক মারিয়াকে ঘরে নিয়ে যেতে বলে। তান্ত্রিক ওখানে উপস্থিত সবাইকে বলে যে তার 3টা ছাগলের মাথা লাগবে, আর এই জিন নাকি অনেক শক্তিশালী, তাই তাকে দক্ষিণা হিসাবে, মানে এই জিন ছাড়ানোর দক্ষিণা হিসাবে ওই তান্ত্রিককে 20,000 টাকা দিতে হবে। তো আসিফ ভাইয়ের কাকা রাজি হয়ে যান, কারণ তার মেয়ের সুস্থতা বলে কথা। পরদিন সকালে আসিফ ভাই এবং ওনার ছোট কাকা, যে মারিয়াকে ওই যে গাছ থেকে নামিয়ে এনেছিল, সেই ছোট কাকা, তারা বিভিন্ন গোস্তের দোকানে গিয়ে ছাগলের মাথা খুঁজতে থাকে। কিন্তু ওই বাজারে সাধারণত ছাগল জবাই খুবই কম হতো। তো ওই দিন অনেক ঘোরাঘুরি করার পর 2টো ছাগলের মাথা তারা পেলেও সেই দোকানদার, মানে ওই ছাগল যিনি জবাই করছেন, সে কিছুতেই ওই ছাগলের মাথা বিক্রি করবে না। বলে না, বিক্রি করবো না, এটা আমি খাবো। তখন জিজ্ঞেস করে যে তাহলে বিক্রি করবেন না, সবাই তো বিক্রি করে, আপনি রেখে দিয়েছেন কেন? তখন বলে যে গ্রামে ছাগলের মাথাগুলো সাধারণত সাধারণ মানুষজন খায় না, অনেকেই এই কবিরাজি কাজের জন্য কিনতে আসে। আর এই কবিরাজি কাজের জন্য যদি এই ছাগলের মাথা বিক্রি করা হয়, তাহলে যিনি বিক্রি করছেন তার নাকি ক্ষতি হয়। এই কারণে সে বিক্রি করতে চায় না। তারপর ছোট কাকা এবং আসিফ ভাই অনেক অনুরোধ করে সব বিষয় খুলে বলার পরেও সে বিক্রি করতে রাজি না। অবশেষে ওই ছাগলের মাথা বিক্রেতা যিনি, মানে ছাগলের মাংস বিক্রেতা যিনি, তিনি যখন বুঝতে পারলেন এদের এই জিনিসটা দরকারি, সুযোগ বুঝে সে 8,000 টাকা চেয়ে বসেন। কিছুতেই দাম কমান না। অবশেষে 7,000 টাকা দিয়ে সেই 2টো মাথা এবং আরও কিছু টাকা দিয়ে অন্য আরেকটা দোকান থেকে অনুরোধ করে আরেকটা ছাগলের মাথা কিনে নিয়ে আসে। অথচ কিন্তু এই টাকা দিয়ে ছাগলই কিনে ফেলা যায়, কিন্তু অবস্থা এমনটা ছিল দ্রুত নিয়ে আসতে হবে, যেহেতু চিকিৎসা করাতে হবে, এসব বিষয় তাদের মাথায় কাজ করছিল না। তো যাই হোক, এরপর তান্ত্রিক মারিয়ার বাবা, মানে বড় কাকার কাছ থেকে অগ্রিম 6,000 টাকা নিয়ে তার কাজ শুরু করেন।
বলে রাত 10টা নাগাদ তিনি এই 3টা মাথা বাড়ির 3 দিকে রেখে আসবেন, এবং তিনি সেটা রেখেও আসেন। তান্ত্রিক বলেন তার সাধনার জন্য আলাদা রুম লাগবে, আর আজ রাতেই তিনি জিন ছাড়াবেন, মানে ওই রাতে আর কি। তো মারিয়া সহ সবাই এক রুমে, আর পাশের রুমে তান্ত্রিককে দেওয়া হলো সাধনা করার জন্য, তিনি সাধনা করবেন। তান্ত্রিক রুমে ঢোকার আগে সবাইকে বলে যে গভীর রাতে তিনি দরজা খুলে বাড়ির 3 দিকে রেখে যাওয়া 3 ছাগলের মাথা নিয়ে আসবেন। তখন যদি কেউ বাইরে বের হয় তাহলে অনেক ক্ষতি হতে পারে তাদের, সুতরাং কেউ বাড়ির থেকে যেন বাইরে না বের হয়। এই বলে তান্ত্রিক রুমে প্রবেশ করলো। গভীর রাতে তান্ত্রিক দরজা খুলে ছাগলের মাথা আনতে গেল, কিন্তু ঘন্টাখানিক হয়ে যায়, তান্ত্রিক আর ফেরত আসে না। দেখতে দেখতে ফজর আজান দিয়ে দেয়। বাড়ির লোকজন সকালে ছাগলের 3টা মাথা বাড়ির 3 পাশে দেখতে পায়, কিন্তু তান্ত্রিককে আর দেখতে পায় না। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? তান্ত্রিককে জিনে মেরে ফেলেছে? না, এই তান্ত্রিকটা ছিল একটা ভণ্ড। সে ওই পরিবারের বিপদ দেখে সুযোগ নিয়ে তাদেরকে বোকা বানিয়ে সে ওই রাতের বেলা ছাগলের মাথা আনার কথা বলে সে টাকা নিয়ে সবাইকে ঠকিয়ে ভেগে চলে গেছে। যাই হোক, এদিকে তো মারিয়ার অবস্থা খুবই খারাপ, যেন মৃত্যু তাকে ডাকছে। কিছুদিন পর মারিয়াদের বাড়িতে একজন স্থানীয় হুজুর আসেন। হুজুর এসে কাকাকে, মানে আসিফ ভাইয়ের যিনি বড় কাকা, তাকে এক হুজুরের ঠিকানা দেন এবং সেখানে যেতে বলেন। আর এই কয়েকদিনে বাড়ির লোকের কাছে মারিয়ার বিষয়টা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, তার এই পাগলামির বিষয়টি। আর তারা বুঝতে পেরেছেন যে আর কোনো কবিরাজ দেখিয়ে তার লাভ হবে না। কিন্তু তারপরেও দেয়া ঠিকানা অনুযায়ী সেই হুজুরের কাছে যান। হুজুরের বাড়ি নারায়ণগঞ্জের চাষারায়। যথারীতি মারিয়াকে হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর মারিয়াকে দেখেই বলে যে আপনারা অনেক দেরি করে ফেলেছেন। এই রুগীকে জিন থেকে মুক্ত করা গেলেও তার যে ক্ষতি হয়েছে সেটা থেকে মুক্ত করা হয়তো আর কখনো সম্ভব হবে না। তো যাই হোক, তবুও তিনি আশ্বাস দেন যে তিনি চেষ্টা করবেন। এদিকে মারিয়া কিছুতেই হুজুরের সামনে যেতে রাজি হয় না, মানে দূরে দূরে থাকে, কাছে যায় না সহজে। হুজুর মারিয়াকে অনেক প্রশ্ন করে, কিন্তু মারিয়া শুধু আ আ উ উ এরকম করতে থাকে, কোনো কথা বলে না। কিন্তু জিন যখন থাকে না তখন সে কথা বলে। কিছু সময় পর হুজুর বললেন যে একদিন মারিয়া ভরা সন্ধ্যাবেলায় মশার কয়েল কিনতে দোকানে গিয়েছিল, আর সেখান থেকে ফিরে আসার পথে ওই জঙ্গলের পাশে একটি দুষ্টু জিন তার পিছু নেয় এবং ওর উপর আসর করে বসে, এবং তখন থেকেই এই দুষ্টু জিনটি তার সাথে আছে। কিন্তু এই জিনটি অনেক শক্তিশালী হলেও সে বোবা হলেও সে শিক্ষিত এবং নিজে ক্ষমতা বলে এতটাই শক্তি অর্জন করেছে যে স্বাভাবিক কোনো মানুষ বা কবিরাজের পক্ষে তাকে আটকানো অপ্রতিরোধ্য। শুধু তাই নয়, তার সমকক্ষ কোনো জিনও তাকে আটকাতে পারবে না। এখন উপায় কি? কিন্তু হুজুর বলেন যে তিনি মারিয়াকে আল্লাহ তাআলা চাহেন তো সুস্থ করে তুলবেন। কারণ হুজুর বললেন যে ওনার সাথে যে জিন রয়েছে সে আরও ক্ষমতাধর। কারণ হচ্ছে মারিয়াকে যেই জিনটি ধরেছে, এই জিনটি তার সাথে থাকা যে জিন রয়েছে তারই ছাত্র। সুতরাং যেহেতু মারিয়ার সাথে থাকা জিনটি হুজুরের সাথে থাকা জিনের ছাত্র, সুতরাং এই বিষয়টি সমাধান করাটা তার জন্য খুব একটা বেশি কঠিন হবে না। হুজুর ছিলেন অনেক সুন্দর চেহারার, এবং এ কাজ করার জন্য হুজুর কোনো ধরনের কোনো টাকা দাবি করেননি যে তাকে কোনো টাকা দিতে হবে। হুজুর বললেন যে আপনারা চলে যান, মারিয়া সুস্থ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তিনি শুধু একটি পাত্রে কিছু পানি পরে ফু দিয়েছিলেন এবং বললেন যে জাস্ট খালি 3 দিন খাবা তুমি, আর কিচ্ছু না, তুমি সুস্থ হয়ে যাবা। অদ্ভুত ব্যাপার হলো এরপর থেকে মারিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তার ভগ্ন শরীর আবার ঠিক হতে শুরু করে। বাড়িতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটে না, যে গাছে ওঠা বলেন, অস্বাভাবিক রকমের চিৎকার, কান্নাকাটি, আজান দিয়ে দিলে পরে যে কান চেপে ধরা, এই ধরনের কোনো ঘটনা ঘটে না, একদম স্বাভাবিক। বাড়ির সবাই অনেক খুশি, কারণ মারিয়া সুস্থ হয়ে গেছে। মারিয়া আবার স্কুলে যাওয়া শুরু করে এবং তার নর্মাল জীবনের মধ্যেই সে আবার চলে যায়। কিন্তু কে জানতো যে আরো ভয়ানক ঘটনা অপেক্ষা করছে। 4 মাস পর কোনো এক সময় হঠাৎ একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় মারিয়ার শরীরে খিঁচুনি শুরু হয় এবং খিঁচুনি দিয়ে রক্ত বমি শুরু করে সে।
দ্রুত তাকে হসপিটালাইজড করা হয়। মারিয়ার খিঁচুনির কারণে তার হাত পা বাঁকা হয়ে আসছিল, চোখগুলো এত বড় বড় হয়ে গিয়েছিল, মনে হচ্ছে একটা ভয়ঙ্কর চেহারা। হসপিটালে নেওয়ার 2 ঘন্টার মধ্যে মারিয়া মারা যায়। ডাক্তারের রিপোর্টে দেখা যায় মারিয়ার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো অধিকাংশ সব নষ্ট হয়ে গিয়েছিল। একটি মাত্র মেয়ে, তার একটি মেয়েই ছিল আসিফ ভাইয়ের বড় কাকার। মেয়েকে হারিয়ে কাকা প্রায় পাগল হয়ে গেল। মোটামুটি মাসখানেক পর যখন কিছুটা সব স্বাভাবিক হয়ে গেল, তারপর কাকা সেই হুজুরের কাছে গেলেন। তখন সেই হুজুর বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনারা অনেক দেরি করে ফেলেছেন। ওই দুষ্টু জিনটি মারিয়ার যে ক্ষতি করেছে সেটি তো আর রিকভার করা সম্ভব না। আমি তো শুধু সেই দুষ্টু জিনটাকে তাড়িয়েছি, আর ওই জিনটি মারিয়ার শরীরের ভিতরে থাকা অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ড্যামেজ করে দিয়েছে, যার কারণে মারিয়ার মৃত্যু হয়েছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এই ঘটনা থেকে কিন্তু আমরা একটি বিষয় শিক্ষা পাই, এবং আশা করছি এই ঘটনাটি এই শিক্ষণীয় বিষয়টি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা অনেক আগে থেকেই অনেকেই জানেন। সেটি হচ্ছে সন্ধ্যার সময় বাচ্চা এবং নারী এদেরকে কোনোভাবেই বাসার বাইরে যেতে দেওয়া উচিত না। তবে মাগরিবের আজান হয়ে গেলে, যখন একটু অন্ধকার হয়ে আসবে, তখন প্রয়োজনে যেতে পারে, কোনো সমস্যা নেই। ওই সময়টাতে সবাইকে ঘরে থাকতে হবে। এমনকি আমরাও খুব প্রয়োজন ছাড়া ওই সময়টাতে বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। আমরা পুরুষ মানুষের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক কম থাকে, কিন্তু অবশ্যই নারী এবং শিশুদের ক্ষেত্রে হাদিসে স্পেশালি শিশুদের কথা উল্লেখ আছে যে আজানের মাগরিবের সময় আর কি বাচ্চাদেরকে ঘরে রাখা। যখন আজান হয়ে যাবে, আজানের কিছু সময় পরে, তখন প্রয়োজনে বাইরে বের করতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই সময়টাতে অনেক দুষ্টু জিনেরা তারা ঘোরাফেরা শুরু করে, তারা মুক্ত হয়ে যায়, তারা ঘোরাফেরা শুরু করে, এবং ওই সময় যাকে তারা সামনে পায় তাকেই আসর করার চেষ্টা করে। এই ঘটনাটি মারিয়ার সঙ্গে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের দুটি ঘটনাই আপনাদের ভালো লেগেছে। Now take this!
Now take this!